কি অবস্থা তোমার? ওয়ালাইকুম আসসালাম। সবাই ঠিকঠাক সুস্থ আছো? শোনা? হ্যাঁ, ফেসবুকে লাইভ হচ্ছে তো। হচ্ছে ঠিকঠাক। সাউন্ড সাউন্ড এইখানে। তোমার কি সবাই সুস্থ আছো? তোমার কি সবাই আগের পড়া সব সব ঠিকঠাক পড়ছো? আগের পড়াগুলো কি সব ঠিকঠাক পড়তেছো? পড়া জমাচ্ছ না তো? পড়া জমাইলে কিন্তু বিপদ আছে। পড়া জমানো একটু জমলে ওটাকে কভার করতে হবে। আগের ক্লাস না করলে আজকে করা যাবে যাবে যাবে, যে কোনো ক্লাস থেকেই করা যাবে। তুমি দুনিয়ার যে মানে যে জায়গায় থাকুক না কেন, আমার বুঝতে যাই হোক না কেন, বায়োলজি এমন একটা সাবজেক্ট, তুমি চাইলে যেখানে চাইলে যে কোনো সময় তুমি তোমার প্রস্তুতি নিতে পারবা। 7 দিনে জমানো পড়া, গুছানোর ভিডিও দেখবো। দেখো, ঠিক আছে তো শোনো, আজকে তোমাদের ভাইয়ার, তুমি হয়তো চেহারা দেখে বুঝতে পারতেছো, কণ্ঠ শুনে বুঝতে পারতেছো তোমাদের ভাইয়ার আজকে জ্বর। ঠিক আছে, আজকে দুপুর থেকেই জ্বর। তারপরেও এই জ্বর শরীরে দুপুরে একটা ক্লাস দিছি, ওটা ছোট করে নিছি একাডেমিক সাইকেলে, এখন একটা নিচ্ছি। কিন্তু মানে আজকে অনেস্টলি স্পিকিং, আজকে আমি যতটুকু পড়াইতে পারি ততটুকু পড়াবো। ঠিক আছে, অর্থাৎ এক এক ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের মতো যতটুকু সম্ভব ততটুকু পড়াবো। দেন এটা দেন এটা আমাদের নেক্সট পরশু দিনের ক্লাসে আমি শেষ করবো ইনশাল্লাহ, ততদিন যদি সুস্থ হই। ঠিক আছে, সবাই অসুস্থ হচ্ছে, আর কে কে অসুস্থ হয়েছে? আরও কে কে অসুস্থ আমি আসলে ঠিক জানি না। আমি মানে আজকে আমার সকাল থেকে শরীরটা এত বেশি খারাপ লাগতেছিল, ঠিক আছে, এত এত খারাপ লাগতেছিল, এবং বিকালের পর থেকে মানে মানে ইফতারের পরে, বিশেষ করে ইফতারের পরে একদম শুয়ে পড়ছি। তোমার চোখ মুখ দেখে বুঝতে পারবা যে আমার চোখ মুখ একদম ফুলে আছে, তাই না? একদম পুরো ফুলে আছে। সাউন্ড কম না, আমি আস্তে কথা বলছি কারণ আসলে খুবই কষ্ট হচ্ছে আছে মানে কথা বলতে বা ক্লাস নিতে। হ্যাঁ, তো তারপরও মানে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য ক্লাস নিব। অপূর্ব দাদাও অসুস্থ, হ্যাঁ মোটামুটি সবাই। এই টাইমটা আসলে সিজনাল ডিজিজের একটা ভান্ডার, বুঝছো? সিজনাল ডিজিজের একটা ভান্ডার হচ্ছে এই টাইমটা। ওকে, তো এই জন্য আর কি মোটামুটি সবাই সবাই অসুস্থ হচ্ছে। তো এই জন্য আজকে তোমাদের আমি জাস্ট 1 ঘন্টা 10 মিনিট সর্বোচ্চ আজকে পড়াবো। দেন নেক্সট দিন যেটুকু আছে সেটুকু, হ্যাঁ, সেই পার্টটুকু হচ্ছে তোমাদের পরের দিন মানে পরশু দিনের ক্লাসে অ্যাড করে দেবো। পরশু দিনে ঘাস ফড়িং দেওয়া, আজকে মনে হয় হাইড্রা শেষ করতে পারবো না। হাইড্রা চলে ঘাস ফড়িং পরীক্ষা পরে দেখাবো ইনশাল্লাহ। সমস্যা নেই যে কোনো, ঠিক আছে? ওকে, ওকে ঠিক আছে, তো চলো আমরা দেখি যে আমাদের হায়রা চ্যাপ্টার থেকে হায়রা চ্যাপ্টার থেকে আমরা কী কী পড়বো। হ্যাঁ, হায়রা চ্যাপ্টার থেকে আমরা কি, হায়রা না, রুই মাছ থেকে আমি কী কী পড়বো। খেয়াল করে দেখো, রুই মাছের বাহ্যিক গঠন, রক্ত সংবহন, শ্বসন, বায়ুথলির গঠন। ঠিক আছে, এত খসখস শব্দ করতেছে কেন? এই যে টপিকগুলা, এরপরে শ্বসন বাদ দিয়ে, তো শ্বসন আসলে বিভাগ করার দরকার নেই। বাহ্যিক গঠন এবং রক্ত সংবহনটা বেশি গুরুত্বপূর্ণ, বায়ুথলি গঠনটা বেশি গুরুত্বপূর্ণ। এই সকল টপিক থেকে বিগত বছরগুলোতে আমরা দেখতেছি টোটাল 23টা প্রশ্ন আসছে, এবং লাস্ট 3 বছর করোনাকালীন সময়ের মধ্যে রুই মাছ থেকে প্রশ্ন আসার টেন্ডেন্সি একটু বেশি বাড়ছে। তুমি কি খেয়াল করছো? তার মানে আমরা দেখতেছি শর্ট সিলেবাস আসার পর থেকে শর্ট সিলেবাস আসার পর থেকে হাইড্রা অংশ থেকে প্রশ্ন করার সংখ্যা কমে গেছে। শর্ট সিলেবাস আসার পর থেকে হাইড্রা অংশ থেকে প্রশ্ন আসার সংখ্যা কমে গেছে। হাইড্রা অংশ থেকে প্রশ্ন আসার সংখ্যা কমে যে রুই মাছ অংশ থেকে ফেসবুক বলতেছি, তোমাদের কমেন্ট পড়তে পড়তে রুই মাছ আর ফেসবুক একসাথে হয়ে গেছে। তো রুই মাছ অংশ থেকে প্রশ্ন আসার টেন্ডেন্সি বাড়ছে। তা তোমরা এটা মাথায় রাখো যে এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে আমি তোমাদের 2 দিনে একদম ভালো করে পড়াই দিব। কিন্তু এখান থেকে আবার জিনিস মাথায় রাখতে হবে, রুই মাছের
সব অংশ থেকে পরীক্ষা প্রশ্ন আসে না, এটা আমি তোমাদের একটু পরে বোর্ডে আমি লিখবো যে রুই মাছের কোন কোন অংশ থেকে তোমাদের পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো রুই মাছের প্রজনন, নিষেক ও সংরক্ষণের গুরুত্ব, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না। তিনটা এটা হচ্ছে রুই মাছের সংরক্ষণ। বেসিক্যালি রুই মাছ হালদা নদী পড়ছো তো, পড়ো নাই? কে কে আমার একাডেমিক সাইকেলে ছিলা? রুই মাছ পড়াই দিছি না এগুলো সুন্দর করে, তারপরে ওই সময় হালদা নদীর জিনিস পড়াইছিলাম, তো ওইগুলোই আর কি, ওইগুলোই অল্প 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 করে দেখে। তো আমার একাডেমিক সাইকেলের কে কে আছে? আমি আজকে ওয়েব অ্যাপের কমেন্টগুলো বেশি দেখতেছি। তাসনোমা তাবাসসুম, মেহেদি, আচ্ছা আজকে আমি ওয়েব অ্যাপের কমেন্টগুলো আজকে আমি বেশি দেখতেছি। ওকে, আমি আমি আদিপ, মাইম, মাইমুনা, হ্যাঁ মাইমুনার নামটা কমন। মুবাশির, হ্যাঁ মুবাশির নামটা কমন। ওরে অনেক 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 অনেক। আচ্ছা, তো এই হচ্ছে প্রশ্ন। তোমাকে যদি তোমাদেরকে যদি প্রশ্নগুলো দেখাই, তোমরা ভালো বুঝতে পারবা যে ওই অংশগুলো থেকে অনেক বেশি 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 আছে। ঠিক আছে, তো চলো আমরা কম সময়ের মধ্যে অনেক কিছু পড়ার চেষ্টা করব। ঠিক আছে, হাইডাতে যেমন পড়াইছিলাম যে অল্প সময়ের মধ্যে একদম সব কিছু কম্প্যাক্ট করবো। বেশি 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 সময় নিব না আমরা, কারণ এখন বেশি সময় নেওয়ার সময় নাই। হ্যাঁ, ওকে। আর যারা অনেকে কমেন্ট করছে ভাই আমরা আগে কখনো পড়ি নাই, তারা কি পারবো কি? জাস্ট একটু একটু আমার সাথে কোঅপারেট করো। তোমরা যারা যারা আগে কখনোই পড়ো নাই এই চ্যাপ্টার, তারাও পারবা। ঠিক আছে, যারা আগে কখনো এই চ্যাপ্টার পড়ো নাই তারাও আজকে এই চ্যাপ্টার পড়তে পারবা। জাস্ট আমার সাথে একটু কোঅপারেট করতে হবে তোমাদের। হ্যাঁ, একটু কোঅপারেট করতে হবে। আমি একটু ডিসপ্লেটা কালো করে নিই। তো এই চ্যাপ্টার থেকে যদি আমি সিরিয়ালি আসি যে কোন চ্যাপ্টারগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব, কোন চ্যাপ্টারগুলোকে আমরা মানে কোন অংশগুলোকে, চ্যাপ্টার না অংশ। ঠিক আছে, আজকে শরীরে খুবই কষ্ট হচ্ছে, জাস্ট তোমাদের জন্য আজকে ক্লাস নিতে আসছি। ঠিক আছে, বলো তো কোন টাইপের ক্লাস ভাল লাগে? কম্প্যাক্ট ক্লাস ভাল লাগে, কম্প্যাক্ট ক্লাস ভাল লাগে নাকি একটু ডিটেলসে পড়াইলে ভাল লাগে? এই সময় এসে আমার মনে হয় লম্বা ক্লাস না করার থেকে কম্প্যাক্ট ক্লাসটার দিকে আমাদের যাওয়া উচিত বেশি। ঠিক আছে, কারণ ডিটেলসে ক্লাসের এখন সময় নাই, রিলিজে ক্লাসে এখন যাওয়া উচিত না। কম্প্যাক্ট করতে হবে, মানে পড়াবো সব বাদ দিব না। ঠিক আছে, পড়াবো সবই, কিছু বাদ দিব না, বাট জিনিসগুলো কী হবে, একটু কম্প্যাক্ট হবে। রুই মাছ, রুই মাছের বৈজ্ঞানিক নামটা আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে ল্যাবিও রোহিতা। ল্যাবিও রোহিতা, ল্যাবিও তার জেনাস, এই হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। ওকে, এখন দেখো রুই মাছের থেকে যে যে অংশগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। আমি যদি বলি এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোনো টপিক থেকে থাকে তাহলে এটা। এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোনো টপিক থেকে থাকে সেটা আর কেউ না, সেটা হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। যেটা পড়লে মনে করো যে একটা সৃজনশীল কমন ফর্মুলা, একটা টেন্ডেন্সি মোটামুটি শিওর। আচ্ছা, তারপরে হচ্ছে বায়ুথলি বা পটকা। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বায়ুথলি বা পটকা। এবং বায়ুথলি বা পটকা থেকে তোমাদের বইয়ের মধ্যে আবার বহুত কথাবার্তা লেখা আছে, ওগুলো এমসিকিউর জন্য পড়বা, কোনো সমস্যা নাই। এটাকে 5 স্টার দিই, এটাকে 3 স্টার দিই। তাহলে রুই মাছের প্রশ্ন আসছে, হয় সে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র আসবে, ঠিক আছে, হয় সে রুই মাছের রক্ত সংবহন থেকে প্রশ্নটা আসবে, অথবা রুই মাছের বায়ুথলি বা পটকা এগুলো থেকে প্রশ্নটা আসবে। এটা মোটামুটি শিওর বলা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন খুব কমন আসে, মানুষের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড ভার্সেস রুই মাছ। মানুষের হৃৎপিণ্ড ভার্সেস রুই মাছের হৃৎপিণ্ড। ঠিক আছে, মানুষের হৃৎপিণ্ড ভার্সেস রুই মাছের হৃৎপিণ্ড। তো এই যে এই প্রশ্নগুলো, আর অনেক সময় আবার এই দুটো মিলে প্রশ্ন চলে আসে, একটার সাথে রুই মাছের বা রক্ত সংবন্ধ, তো একটা আছে রুই মাছের বায়ুথলি বা পটকা, মিলে প্রশ্ন আসে। তারপরে রুই মাছের আইস, আইস আইস থেকে প্রশ্ন আসছে, আইস থেকেও বেশ কিছু প্রশ্ন আসছে। আইস ও সংরক্ষণ, রুই মাছের সংরক্ষণ, আইস এবং রুই মাছের সংরক্ষণ, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো
এই কয়টা টপিক পড়লেই মোটামুটি আমি মনে করি যে এই রুই মাছ চ্যাপ্টারের সৃজনশীল কভার করা সম্ভব। আর ক খ তো তোমাদের প্র্যাকটিস শিট দিয়েই দিব, প্র্যাকটিস শিটের মধ্যে সুন্দর সুন্দর ক খ দেওয়া থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সাজেশন, এটা হচ্ছে একদম হিট সাজেশন, মানে যেগুলো না পড়লেই না। এগুলো হচ্ছে হিট সাজেশন, যেগুলো না পড়লেই না। এখন আসো, এখন আসো যে জিনিসগুলো আমি তোমাদের বই থেকে দেখাবো। এই দেখো, আমি তোমার বই বাই করো, সবাই সবাই বই বাই করো। যেটুকু বই থেকে তোকে এটুকু বই থেকে দেখাবো, যেটুকু আমার নোট করার দরকার তখন তুমি নোট করে দিব, ঠিক আছে? আজকে আমার পড়ানো দেখে তোমাদের একটু গ্লুমি মনে হইতে পারে, পড়ানো দেখে তোমাদের একটু খাপছাড়া খাপছাড়া মনে হইতে পারে, ঠিক আছে? জাস্ট বিকজ অফ মাই উইকনেস, মানে শারীরিক অসুস্থতার কারণে একটু এরকম মনে হতে পারে। আমি আগেই তোমাদের সবার কাছে অ্যাপোলজি স্বীকার করতেছি, আগেই তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে শরীরটা প্রচণ্ড খারাপ। আমি মানে জাস্ট তোমাদের সামনে দাঁড়ায় হাইসা হাইসা অ্যাক্টিং করার চেষ্টা করতেছি, ভালো আছি, ঠিক আছে? ভাইয়া 23 ব্যাচে রাজশাহী বোর্ডে আসছিল নাকি রুই মাছের ছিল, দেখতে হবে। ভাইয়া পুরানো বই পড়লে সমস্যা হবে না, প্রবলেম নাই, বাট নতুনটা পড়ে নেওয়া উচিত, ঠিক আছে? দেখো এইখানে অনেক কথাবার্তা লেখা আছে, এইগুলো আমাদের কিছু দরকার নেই, কিছু দরকার নেই। চলে যাবা হচ্ছে রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থানে। এই দেখো এখানে জিনিস আছে, রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এইটা তোমাদের পড়তে হবে। এইটার মধ্যে কতটুকু পড়তে হবে? এটার মধ্যে এইটুকু পড়তে হবে, এইটুকু। এর বাইরে এই যে ডান দিকে যেগুলো দিছে এইগুলো থেকে আসলে সাধারণত প্রশ্ন এখনো পর্যন্ত আমি আসতে দেখি নাই, ঠিক আছে? তোমাদের পড়তে হবে এতটুকু, এই যে এই অংশটা, রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এই অংশটা তোমাদের পড়তে হবে। তার মধ্যে হচ্ছে তার ওই যে এই কেন তাকে কি বলছে এগুলো দরকার নাই। দেখো রুই মাছের পর্ব কোনটা? রুই মাছের পর্ব হচ্ছে কডাটা। রুই মাছের পর্ব কডাটা, রুই মাছ যে কডাটা পর্বের পানি, ঠিক আছে? রুই মাছ যে কডাটা পর্বের পানি, এটা আমরা কোথায় জানছি? রুই মাছ কডাটা পর্বের প্রাণী, এটা আমরা একদম প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টার ছিল বাবা, সেখানে আমরা জেনে আসছি রুই মাছ কডাটা পর্বে চান, তাহলে এটা আমরা জেনে গেলাম। তারপর দেখো তার সাব ফাইলামস অফ ভার্টিব্রাটা, এটাও কিন্তু আমরা প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে জেনে আসছি। রুই মাছের উপপর্ব তিনটা, সরি কডারা পর্ব উপপর্ব তিনটা, ইউরোকডারা, সেফালোকডারা, ভার্টিব্রাটা। এটা ভার্টিব্রাটার মধ্যে পড়ছে। ভার্টিব্রাটার মধ্যে এটা আপনার কোন শ্রেণীর মধ্যে পড়ছে? অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, তাহলে এটা আমরা পড়ে আসছি, তো এগুলো তো আমরা পড়েই আসছি, এই প্রথম তিনটা আমরা পড়েই আসছি আগে। एक्टिनोप्टेरिजी 96% मास, याद है आप लोगों को? हाँ 96% मास, मास एक्टिनोप्टेरिजिर अंतर्भुक्त। ओके, তারপরে অর্ডার সিপ্রিনিফর্মিস, ফ্যামিলি সিপ্রিনিডি। তোমরা সবাই জানো প্রাণীর নামগুলোর ফ্যামিলি শেষে ডি যুক্ত হয়। জেনাস হচ্ছে ল্যাবিও আর স্পেসিস হচ্ছে ল্যাবিও রোহিত, এটা তোমরা আগে থেকেই জানি। তাহলে জেনাস ল্যাবিও স্পেসিস ল্যাবিও রোহিতা, এটা আমাদের এমনি মনে থাকবে। জেনাস ল্যাবিও স্পেসিস ল্যাবিও রোহিতা, এটা আমার এমনি মনে থাকবে। আমাদের জাস্ট এই ওয়ার্ডার আর ফ্যামিলিটাকে মনে রাখতে হবে। সিপ্রিনিফর্মিস সিপ্রিনিডি, সিপ্রিনিফর্মিস সিপ্রিনিডি, সিপ্রিনিফর্মিস সিপ্রিনিডি। ওকে, এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো জিনিস আলাদাভাবে মুখস্থ রাখো, সিপ্রিনিফর্মিস আর সিপ্রিনিডি, এই দুটোকে আলাদাভাবে মনে রাখো, তাহলেই হবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের এটুকু পাওয়া লাগতেছে। আসো তারপর দেখো স্বভাব বৈশিষ্ট্য হ্যান ত্যান এগুলো কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। হাইডার খাবারের মানে হাইডা না বাবা, হাইডা বলে ফেলতেছিস ভুলে। রুই মাছের খাবারের যে একটা অংশ আছে, এই অংশটুকু তোমাদের লাগবে। এই যে এই অংশটুকু রুই মাছের খাবারের যে অংশটা, এই অংশটা তোমাদের একটু পড়তে হবে। তবে একদম তোমাদের আমি পুরো জায়গাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনটা কোনটা দরকার একদম সুন্দর করে দেখাই দিচ্ছি। তাহলে এবার আমরা দেখতেছি রুই মাছের খাদ্য। তো রুই মাছের খাদ্যটাকে আমরা এইদিকে নিয়ে আসি। দেখো রুই মাছের খাদ্য হচ্ছে প্লাঙ্কটন। রুই মাছের খাদ্য কি? প্লাঙ্কটন, প্লাঙ্কটন। আর নর্মালি ফাইটোপ্লাঙ্কটনটা সে বেশি গ্রহণ করে। প্লাঙ্কটন কি? প্লাঙ্কটন কি? প্লাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পানিতে ভাসমান উদ্ভিদ অথবা প্রাণী। পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকে বলা হয় প্লাঙ্কটন বা পানিতে ভাসমান ক্ষুদ্র জীব। তাহলে সেটা যদি উদ্ভিদ টাইপের হয় তাহলে সেভাবে ফাইটোপ্লাঙ্কটন, শৈবাল উদ্ভিদ প্লাঙ্কটনগুলোকে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন বলা হয়। আর সেগুলো যদি উদাহরণ হচ্ছে ক্লোরেলা, নেভিকুলা, এগুলো হচ্ছে শৈবাল। আর
প্রাণীজাত জুও প্ল্যাঙ্কটনগুলোকে বলা হয় জুও প্ল্যাঙ্কটন বা পানি প্ল্যাঙ্কটন, যেমন প্যারামেজিয়াম, ড্যাফিনিয়া। বলে রাখা ভালো, এখানে প্রোটোজোয়া অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীগুলো বেশি দেখা যায়। আর কিছু কিছু ক্ষেত্রে ছোট 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 ডিম, ছোট ছোট মাছ, এগুলোও কিন্তু মাঝে মাঝে পানির উপরে যখন ভাসে তখন প্ল্যাঙ্কটন হিসেবে থাকে। তো প্রাণী প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে একটা কথা একটু ভালো করে মনে রাখো, প্রাণী প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে, প্রাণী প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীগুলা এখানে, জীবগুলো এখানে থাকে। প্লাস প্রোটিস্টার পাশাপাশি অ্যানেলিডা, আর্থ্রোপোডা, যেমন মশার শুককীট, মশার লার্ভা, এগুলো কিন্তু আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। কিছু কিছু খণ্ডকায়িত কীট প্লাস এগুলো অ্যানেলিডার অন্তর্ভুক্ত। আর বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীগুলো। ঠিক আছে, এই হচ্ছে রুই মাছের খাদ্য। তো রুই মাছের খাদ্যর যে পার্টটা আছে, রুই মাছের খাদ্যর পার্টটা দেখবো। আচ্ছা এখন দেখো, আমাদের কি একটা রুই মাছের চিত্র এখন তোমাদের আঁকায় দেখানোর কোনো দরকার আছে বলো? এখন কি আমাদের রুই মাছের কোনো চিত্র এখন আঁকানোর দরকার আছে? রুই মাছের চিত্র পরীক্ষায় আসবে? এখন পর্যন্ত আসছে না, রুই মাছের চিত্র এখন পর্যন্ত আসে নাই। রুই মাছের চিত্র জাস্ট আমরা চলো ওপেন করি। আমাদের রুই মাছের চিত্রটা বুঝতে হবে যে রুই মাছের চিত্রের মধ্যে কী কী আছে। এই রুই মাছের চিত্রটা আমাদের বুঝতে হবে যে কী কী আছে তার মধ্যে। তো চলো আমরা এই রুই মাছের চিত্র একটু কপি করে ফেলি এবং এখান থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে চলো আমরা আলোচনা করি। রুই মাছের চিত্রটা আমরা এখন কপি করবো। এই যারা একদমই পড়ো নাই আগে কখনো, তারা কি ধরতে পারতেছো? তারা কি বুঝতে পারতেছো? বলো, বুঝতেছো তো? যারা আগে কখনো পড়ো নাই, বোঝার চেষ্টা করো, ধরলেই বুঝতে পারবা। যারা আগে করতে কখনোই করো না এই ক্লাসটা, তার আজকে প্রথম থেকে পড়ার কোনো দরকারও নাই। যতটুকু বলতেছে ততটুকুই, ঠিক আছে? ওকে, আসো। ওকে, এই হচ্ছে রুই মাছ। এখন এখান থেকে দেখো, এতক্ষণ যে যা বুঝো নয় দরকার নেই, কারণ এখান থেকে বুঝতে হবে, এখান থেকে বুঝতে হবে। খেয়াল করো, এই হচ্ছে পুরো রুই মাছ, এই হচ্ছে পুরো রুই মাছ। এই চিত্র তোমাদের পরীক্ষা আসবে না, আঁকানো লাগবেও না, ঠিক আছে? দেখো, এই যে রুই মাছটা, এই রুই মাছের দেহটাকে তিনটা অংশে ভাগ করা যায়। কটা অংশে ভাগ করা যায়? তিনটা। রুই মাছের পুরো দেহটাকে তিনটা অংশে ভাগ করা যায়: মাথা, দেহকাণ্ড, লেজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুই মাছের পুরো দেহটাকে কয়টা অংশ থেকে ভাগ করা যায়? তিনটা অংশ থেকে ভাগ করা যায়, ঠিক আছে? মাথা, দেহকাণ্ড এবং লেজ। তো মাথার মধ্যে কি আছে? মাথার অংশটুকু কোনটুকু? এই দেখো, যে এই অংশটুকুকে বলছে মাথা। এই অংশটুকুকে কি বলছে? মাথা। আর লেজ কোথায়? লেজ হচ্ছে এই দেখো, না, পায়ুছিদ্র। পায়ুছিদ্র পরপরই যে অংশটা, এই অংশটা হচ্ছে লেজ। আর মাঝখানে অংশটা হচ্ছে দেহকাণ্ড বা দেহ, ঠিক আছে? তাহলে মাথা, দেহকাণ্ড, লেজ। এখন আইডেন্টিফাই কেমনে করবো? পায়ু, পায়ুছিদ্র, পায়ুছিদ্র ঠিক পর থেকে, পায়ুছিদ্র, এই যে রুই মাছের পায়ুছিদ্র থাকে। রুই মাছে কি থাকে? জননছিদ্র, রেচনছিদ্র, পায়ুছিদ্র থাকে। এখানে জননছিদ্র, রেচনছিদ্র, পায়ুছিদ্র থাকে। এটাকে মনে রাখার টেকনিক হচ্ছে পাঁজর, 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 পায়ুছিদ্র, জননছিদ্র, রেচনছিদ্র। এই পায়ুছিদ্রের পরপরই যে অংশটা, এই অংশটা হচ্ছে লেজ। অংশটা কি? লেজ। আর এই যে যে অংশটা, যেটাকে আমরা অনেকে লেজ ভাবি, এই যে অংশটা, এটা কি লেজ বলতো? এই যে অংশটাকে যে আমরা লেজ ভাবি, ওইটাকে আসলে লেজ? ওটা লেজ না, ওইটা হচ্ছে পুচ্ছ পাখনা। ওটা একটা পাখনা, পুচ্ছ পাখনা। কি পাখনা? পুচ্ছ পাখনা, ঠিক আছে? লেজ বেসিক্যালি পায়ু ছিদ্র বা পায়ুর পর থেকেই অংশটা লেজ হিসেবে পরিচিত, ঠিক আছে? আর মাথার অংশ কতটুকু? মাথার অংশ হচ্ছে এই যে কানকো আছে, কানকো, এই কানকো, এই কানকো পর্যন্ত এই অংশটা হচ্ছে মাথা। কানকো পর্যন্ত অংশটা হচ্ছে মাথা। এবার জিনিস খেয়াল করো, এদের দের মাঝ বরাবর একটা রেখা কল্পনা করা হয়েছে। এই যে এটাকে দের মধ্যরেখা বলা হয়। কল্পনা করা আছে না? তুমি যদি কাছে যাও তাহলে এরকম একটা রেখা দেখতে পারবা, হালকা করে দেখতে পারবা। তো এই হচ্ছে মধ্যরেখা। এবং এই দের মধ্যরেখাটার অনেক গুরুত্ব আছে। এই মধ্যরেখা থেকে একবার একটা ছোট্ট একটা প্রশ্ন আসছিল। মধ্যরেখাটা খেয়াল করো, মধ্যরেখা,
এই মধ্যরেখা থেকেও ছোট্ট একটা প্রশ্ন আসছিল, এই মধ্যরেখাটা সংবেদী। কি বললাম ভাইয়া? এই মধ্যরেখাটা সংবেদী। সংবেদী মানে কি? সংবেদী মানে হচ্ছে তার পানির গুণাগুণ তথ্য সংগ্রহ করার একটা ক্ষমতা আছে। এই মধ্যরেখা দিয়ে সে পানিতে যা আছে সেই পানির গুণাগুণ সে ধারণ করতে পারে। সে পানি যে আছে পানির গুণাগুণ ধারণ করতে পারে। তাহলে পানির গুণাগুণ, তাহলে এখানে বলে রাখতে পারি আমরা পানির গুণাগুণ, স্রোত ও সরল রেখায় চলন। সরল রেখায় চলন, এইসব কাজে হেল্প করতেছে কে? এই মধ্যরেখা। অর্থাৎ সে যে পানিতে আছে, সেই পানিটা ঠিকঠাক আছে কিনা, সেই পানির স্রোত কেমন, পানির গুণাগুণ কেমন, এই ইত্যাদি মেনটেন করে এই মধ্যরেখা দিয়ে সে পানির মধ্যে স্ট্রেট ভাবে সাঁতার কাটতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি? তো এই হচ্ছে মধ্যরেখা, বা এটাকে আমরা পার্শ্ব রেখা নামেও ডাকতে পারি। এটাকে আমরা কি নামে ডাকতে পারি? পার্শ্ব রেখা নামেও ডাকতে পারি। তুমি যদি সাইড থেকে দেখো তখন এটা পার্শ্ব রেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মধ্যরেখা বা পার্শ্ব রেখা। এবং এই যে চলনটা মাছ যে স্ট্রেট ভাবে চলবে, এই যে স্ট্রেট ভাবে চলার জন্য তার পুরো বডিটা সুন্দরভাবে আকার লাভ করছে। তোমাদের রুই মাছ দেখছো? রুই মাছের চিত্র কি পরীক্ষায় আসবে? না স্যার, এখনো পর্যন্ত আসে নাই, এবং আমি রিকমেন্ড করি না। আসলে তোমরা আঁকাইতে পারবা, সমস্যা নাই, আসে নাই এখনো পর্যন্ত। তো সেই হিসেবে আমরা এটাকে ইম্পর্টেন্ট হিসেবে ধরি না। তাহলে দেখো, রুই মাছের শেপটা এরকম না, যেরকম বেলুনের মতো খানিকটা, যে এরকম শেপটা রুই মাছেরটা, এরকম টাইপের শেপ, মাঝখানে মধ্যরেখা। তো এই ওভারঅল পুরো শেপ এবং মাঝখানের পার্শ্ব রেখা, এই দুইটাকে মিলিয়ে গঠনটাকে স্ট্রিমলাইনড গঠন বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি? পার্শ্ব রেখা, কতটাকে আমি এভাবে বলতে পারি, পার্শ্ব রেখা প্লাস গঠন ইকুয়াল টু স্ট্রিমলাইনড। ওভারঅল পুরো গঠনটাকে স্ট্রিমলাইনড বলা হয়। ওভারঅল পুরো গঠনটাকে কি ডাকা হয়? স্ট্রিমলাইনড বলা হয়। ঠিক আছে, এখন আমরা দেখব কোথায় কি আছে। তাহলে আমরা এখন আসি, এটা দেখার চেষ্টা করি কোথায় কি আছে। মাথার সম্মুখে দুটি চোখ, মাথার সম্মুখে কি আছে? দুটো চোখ আছে, এদিকে একটা ওইদিকে একটা। চোখের ঠিক সামনের দিকে নাসা ছিদ্র আছে, চোখের ঠিক সামনের দিকে আছে নাসা ছিদ্র। মুখটা এরকম ভোঁতা টাইপের, এরকম ভোঁতা টাইপের। এই ভোঁতাটাকে বলে, এটাকে বলে তুন্দ ভোঁতা, এভাবে বলা হয়। এদের যে মুখ বা তুন্দ, দুটো ঠোঁটকে এরকম বলা হয় তুন্দ ভোঁতা। দুটি চোখ, ভোঁতা তুন্দ, তুন্দটা ভোঁতা, দুটি নাসা ছিদ্র, কি আছে? দুটি নাসা ছিদ্র আছে, তুন্ড ভোঁতা। ঠিক আছে, ম্যাক্সিলারি বারবেল আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ম্যাক্সিলারি বারবেল, এই ম্যাক্সিলারি বারবেল কি? মাছের যখন অনেক বয়স হয়ে যায়, আমি এভাবে ছোটোবেলায় বলতাম যে মাছের যখন বয়স হয়ে যায় তখন এদের গোফ তৈরি হয়। ম্যাক্সিলারি বারবেল দুই দিক থেকে দুইটি। তো মাছের যখন বয়স হয়ে যায় তখন বলতাম যে এদের গোফ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? গোফ। এরকম দেখছো কিনা জানি না, অনেক সময় মাছের এই বরাবর এরকম দুটো গোফের মতো তৈরি হয়। খেয়াল করছো কিনা জানি, এরকম দেখছো, এরকম গোফের মতো। তো গোফের মতো যে গঠনটা, এটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। কি বলা হয়? এই গোফের মতো গঠনটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। মাগুর মাছ অনেক বড় হয়, মাগুর শিং টাইপের এরকম বড় টাইপের হয়। ঠিক আছে, রুই মাছের ক্ষেত্রে থাকে না, মানে থাকে, বাট বয়স হয়ে গেলে একটু ছোট টাইপের। আর বোয়াল মাছের তো ফুস এরকম গোফের মতো অনেক বড় হয়। ঠিক আছে, তারপর কি আছে? কানকো আছে। এই কানকো দিয়ে ভিতর দিকের ফুলকাটাকে ঢেকে রাখে। কি আছে? এক জোড়া কানকো, দুই দিকে এক জোড়া কানকো, দুটি চোখ, ভোঁতা তুন্দ, দুটি নাসা ছিদ্র, ম্যাক্সিলারি বারবেল, এক জোড়া কানকো। এই কানকো কি করে?
এই কানকো ফুলকাকে ঢেকে রাখে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দিয়ে। এই কানকো কি করে? এই কানকো ফুলকাকে ঢেকে রাখে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দিয়ে। ঠিক আছে, তো এগুলো পরে আমরা জানবো, এগুলো আবার যখন ফুলকার আলোচনা যাবে তখন আবার এগুলো আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি, এই হচ্ছে তোমার এদের মানে এই মস্তকের মাথার দিকের কথাবার্তা। ঠিক আছে, মাথার দিকে কথাবার্তা। এরপরে আছে এদের দেহকাণ্ড। এরপরে আছে এদের দেহকাণ্ড। দেহকাণ্ড, দেহকাণ্ডের মধ্যে কি কি পাবা? বিভিন্ন রকমের পাখনা। এদের দেহকাণ্ডের মধ্যে পাবা আইস, বিভিন্ন রকমের পাখনা পাবা, আইস এবং পাজর। পাজর ইকুয়ালস টু পায়ু, জনন এবং রেচন ছিদ্র। পায়ু, জনন এবং রেচন ছিদ্র বাবা, এটাকে আমরা একসাথে কি বলতেছি? এটাকে আমরা একসাথে পাজর বলতেছি। ঠিক আছে, কি বলতেছি? পাজর। এবং এখানে পার্শ্বরেখাটা এইখানেই আছে, এই পার্শ্বরেখাটা এখানেই আছে, পার্শ্বরেখাটা এই বরাবরই আছে, পার্শ্বরেখাটা এই বরাবরই বেশি আছে। এই তিনটা জিনিস আমরা এখানে পাই। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবা, মাথায় এই কথা অ্যাড করে রাখো, কোনো আইস নেই। দেখো একদম শর্ট করে দিচ্ছি, একদম শর্ট করে দিচ্ছি, মাথায় কোনো কি নেই? মাথায় কোনো আইস নেই। ওকে, তাহলে এই হচ্ছে রুই মাছের দেহকাণ্ডের অবস্থা। এখন এই আইস থেকেও একটু পড়ার আলোচনা আছে, পাখনা থেকেও অনেক রকমের পড়ার আলোচনা বিষয় আছে, এই ছিদ্র থেকে তেমন কিছু পড়ার মতো নাই। ঠিক আছে, তাহলে এই পাখনা থেকেও আমরা কিছু জিনিস পড়বো, আইস থেকেও আমরা কিছু জিনিস পড়বো, একটু সময় দাও। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস থেকে আমাদের পড়ার মতো অনেক কিছু আছে। এবার আসি লেজ। পরের অংশটা কি? লেজ। লেজ, লেজ, লেজ পায়ুছিদ্রর পর থেকে, পায়ুর পর থেকে পরবর্তী যে অংশটা পুরোটাই লেজ। পায়ুর পরবর্তী অংশটাই হচ্ছে কি? লেজ। তো এখানে লিখি পায়ু পরবর্তী অংশ, পায়ু পরবর্তী, পায়ু পরবর্তী অংশ, পায়ু পরবর্তী অংশটা হচ্ছে কি? লেজ। এবং এটা শেষের দিকে হোমোসার্কাল, এটা শেষের দিকে হোমোসার্কাল পুচ্ছ পাখনা আছে, পুচ্ছ পাখনা আছে। এই এখন আমরা এখানে আসি, এই চিত্রের মধ্যে আবার আসি আমরা, এই চিত্রের মধ্যে খেয়াল করো পাখনাগুলো আমরা একটু দেখি। একটা পুচ্ছ পাখনা হোমোসার্কাল, হোমোসার্কাল কেন? দুই দিকেই সমান, দুই দিকে সমান প্রকৃতির। এতে আবার পাখনাকে হোমোসার্কাল পাখনা বলে, হোমোসার্কাল বা হোমোসার্কেল। ঠিক আছে, হোমোসার্কাল বা হোমোসার্কেল। যখন একটা পাখনা বড় একটা পাখনা ছোট হয়ে যায় এটাকে বলে হেটারি, একটা পাখনা ছোট একটা পাখনা বড় হয়, এবং এটাকে বলা হয় আমরা কি? হেটারো সার্কাল। হেটারো সার্কাল, যেখানে আমরা হাঙর মাছ বা কন্ড্রিকথিস শ্রেণীর মাছগুলো খেতে দেখি, আর যখন দুটো একসাথে মিলিত হয়ে যায় তখন এটাকে বলা হয় হচ্ছে ডাইফি সার্কাল পাখনা। তো রুই মাছের ক্ষেত্রে হোমোসার্কাল পুচ্ছ পাখনা, অর্থাৎ হোমোসার্কাল পুচ্ছ পাখনা মানেই হচ্ছে এরকম টাইপের একটা গঠন, পাখনার অবস্থা এরকম টাইপের হবে। ওকে, আচ্ছা এবার আর কি কি পাখনা আছে? টোটাল 5 টাইপের পাখনা আমরা রুই মাছের ক্ষেত্রে পাই। একটা পাখনা তোমার লেজের অংশে চলে গেল, আর একটা পাখনা লেজের অংশে যাবে, তার আগে আমরা এদিক থেকে শুরু। দেখো বুকের দিকে এখানে একটা পাখনা থাকে, জোড়া পাখনা, এর নাম হচ্ছে বক্ষ পাখনা। বুকের দিকে দেখো, এই যে বুকের দিকে এখানে একটা পাখনা, এটা জোড়া পাখনা, এটা জোড়া পাখনা। এর নাম হচ্ছে কি? বক্ষ পাখনা। বুকের দিকে বক্ষ পাখনা, এটা এদিকে আছে ওইদিকে আছে, তাহলে বক্ষ পাখনা জোড়া, এটা জোড়া পাখনা। এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা পিঠের দিকে থাকে, যেটা অনেক বড় পাখনা। পৃষ্ঠ পাখনা কোথায় থাকে? পিঠের দিকে থাকে, এবং এটা একটি থাকে, এটা বেজোড় পাখনা। পৃষ্ঠ পাখনা কি? এটা বেজোড় পাখনা। পুচ্ছ পাখনা কি? বেজোড় পাখনা। একটু তাকায় রাখলাম। এবার দেখো পেটের দিকে একটা পাখনা আছে, এটা হচ্ছে শনি পাখনা, এটা হচ্ছে জোড়া পাখনা, এটা দূরে থাকে শনি পাখনা।
আর পায়ুর পরে একটা পাখনা থাকে, এটা বেজোড় পাখনা। একটা পাখনা থাকে বেজোড় পাখনা, পায়ু পাখনা, এটা বেজোড় পাখনা। তাহলে খেয়াল করে দেখো পাখনাগুলোর নাম কি। পাখনাগুলোর নামগুলো আমরা একটু যদি দেখি, পাখনা, তাহলে পাখনা, পাখনার মধ্যে যুগ্ম ও অযুগ্ম আছে, যুগ্ম পাখনা এবং অযুগ্ম পাখনা আছে। একটা পাখনা জোড়া জোড়া থাকে, একটা পাখনা বেজোড় অবস্থায় থাকে। স্তনি মানে হচ্ছে কোমর, পেট পরবর্তী অংশ, পেট এবং নিতম্বার মধ্যবর্তী যেটা, ঠিক আছে। যুগ্ম পাখনা কোনগুলো ছিল দেখো, বক্ষ পাখনা ও স্তনি পাখনা, এই দুটো পাখনা হচ্ছে যুগ্ম প্রকৃতির ছিল। এই দুটো পাখনা কি প্রকৃতি ছিল? যুগ্ম প্রকৃতির ছিল, ঠিক আছে। আর অযুগ্ম পাখনা কোনটা? অযুগ্ম পাখনা হচ্ছে পৃষ্ঠ পাখনা, এটা অযুগ্ম, মানে এটা জোড়ায় জোড়ায় থাকবে না, সিঙ্গেল পিস থাকবে। পৃষ্ঠ পাখনা অযুগ্ম থাকবে, পায়ু পাখনা অযুগ্ম থাকবে এবং পুচ্ছ পাখনা এগুলা অযুগ্ম থাকবে। এগুলো কি থাকবে? অযুগ্ম থাকবে। এই পাখনার এই জিনিস ছোট করে দিচ্ছি, একদম ছোট করে দিচ্ছি, যতটুকু তো কতটুকু, ঠিক আছে। তাহলে বক্ষ পাখনা, শনি পাখনা, বক্ষ পাখনা আর শনি পাখনা, এই দুটো পাখনা কি? যুগ্ম প্রকৃতির। এখন জানতে হবে পাখনা রশ্মি কতগুলো। পাখনার গায়ে দাগ 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 থাকে, দেখছো? পাখনার গায়ে দেখ 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 থাকে, এই দাগ 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 থাকে, এগুলো হলো পাখনা রশ্মি। তো পাখনা রশ্মির সংখ্যা পড়তে হবে। দেখো বক্ষ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 16 থেকে 17টা। বক্ষ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা কত? 16 থেকে 17টা। শনি পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 9টি। শনি পাখনায় পাখনা রশ্মির সংখ্যা কয়টি? 9টি, ঠিক আছে। পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 15 থেকে 16টি। পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 15 থেকে 16টি। পায়ু পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে কয়টি? 7টি। পায়ু পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 7টি। সব থেকে বেশি পরিমাণ আছে পুচ্ছ পাখনা, সব থেকে বেশি পরিমাণ আছে পুচ্ছ পাখনা, যেখানে পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 19টি। এই পাখনা রশ্মির সংখ্যা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পাখনা রশ্মির সংখ্যায় এই পুরো পার্টটায়, পাখনার এই পুরো পার্টটার উপরে তুমি 3টা স্টার মার্ক দাও, এগুলো এমসিকিউ এর জন্য, এমসিকিউর জন্য স্টার মার্ক দাও, ঠিক আছে। মনে থাকবে ভাইয়েরা? আমার ভাইয়েরা মনে থাকবে? পাখনা পাটটা মনে থাকবে? আচ্ছা, পাখনা থেকে আরো একটু জিনিস পড়তে হবে, অ্যাডভান্স যদি কেউ চাও, এমসিকিউ মিস করতে চাও না, তাদের জন্য বলবো আরো কিছু জিনিস তোমাদের লাগবে। এই দেখো বক্ষ পাখনার মধ্যে পড়বা, মাছকে পানির গভীর থেকে উপরের দিকে উঠতে সাহায্য করে বক্ষ পাখনা, অর্থাৎ মাছকে নিচ থেকে উপর দিকে উঠতে হেল্প করতেছে বক্ষ পাখনা। শনি পাখনা কি করতেছে? মাছকে উপরে ও নিচের দিকে চলতে, দ্রুত ঘুরতে ও থামতে সাহায্য করে। তার মানে মাছকে এইভাবে এইভাবে করতে হেল্প করে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, মাছকে দ্রুত ঘুরে যেতে এবং মাছকে চলাচল হঠাৎ করে থামা দিতে হেল্প করে, ঠিক আছে। অযুগ্ম পাখনার মধ্যে আসি পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা কি করতেছে? মাছকে উল্টে যাওয়ার থেকে রক্ষা করে, উল্টে যাওয়া, মাঝের এবং উল্টায় না যায় এখান থেকে রক্ষা করতেছে, হঠাৎ ঘুরতে হেল্প করতেছে এবং থেমে যেতে সাহায্য করতেছে। তাহলে এটাও সেম, হঠাৎ করে ঘুরতে যেতে হেল্প করতেছে, হঠাৎ থেমে যেতে হেল্প করতেছে এবং মাছকে কি হয়ে যেতে হেল্প করতেছে? মাছকে উল্টা যেতে হেল্প করতেছে, উল্টা যেতে না যায় এই জন্য হেল্প করতেছে, সেটা উল্টা যেতে না যায়। পায়ু পাখনা কি করতেছে? পায়ুর দিকে সাঁতারের সময় সুস্থিত রাখে, এটা হচ্ছে তার মেন কাজ। আর সবশেষে হচ্ছে পুচ্ছ পাখনা, এটাই প্রধান চলনাঙ্গ, লিখে রাখো। পুচ্ছ পাখনা হচ্ছে প্রধান চলনাঙ্গ। তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি? পুচ্ছ পাখনা। এই প্রশ্নটা এমসিকিউতে আসছে। এখন আমরা কি বলবো? মাছের প্রধান চলনাঙ্গ কোনটা? বলো, মাছের প্রধান চলনাঙ্গ কোনটা? পুচ্ছ পাখনা। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, দাগায় রাখো বা লিখে রাখো, দাগাও, আমি যেটুকু দাগাচ্ছি তোমরা দাগাও। মাছের প্রধান চলনাঙ্গ কোনটা? পুচ্ছ পাখনা। আমার ক্লাস নোট আর দাগানো বই থেকে যতটুকু দিচ্ছি, আমার নোট এবং বই থেকে যতটুকু দাগাই দিচ্ছি, এর বাইরে কিছু দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে পুচ্ছ পাখনা
ব্যাপারটাকে অ্যাড করে রাখো, এটা হচ্ছে প্রধান চলন অঙ্গ। অ্যাড করে রাখো পুচ্ছ পাখনা, এটা হচ্ছে প্রধান চলন অঙ্গ। এখন যদি তুমি কোন পাখনার কাজ কি এগুলো যদি পড়ে নিতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, ওটা অত বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে ভাইয়া, নোট করতেছি না, বই আগে নিচে, কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত গেল। এবার আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা দেখবো সেটা হচ্ছে আইস। কি? আইস। এবার যে গুরুত্বপূর্ণ টপিক, সেই গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে আইস। বলতো রুই মাছের আইস কি প্রকৃতির? রুই মাছ বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণী অন্তর্ভুক্ত আইসগুলো কি প্রকৃতির আইস বলো? রুই মাছ বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত আইসগুলা কি প্রকৃতির আইস? রুই মাছ বা অ্যাক্টিনোপটেরিজি অন্তর্ভুক্ত আইসগুলো হচ্ছে সাইক্লয়েড এবং টিনোয়েড প্রকৃতির আইস। তো এখানে শুধুমাত্র সাইক্লয়েডটা থাকবে, টিনোয়েড রুই মাছের ক্ষেত্রে থাকবে না। রুই মাছের আইসটা কি প্রকৃতির ভাইয়া? রুই মাছের আইসটা হচ্ছে সাইক্লয়েড প্রকৃতির। তাহলে খুবই গুরুত্বপূর্ণ টপিক এটাও, আইস। আইস কি প্রকৃতির? সাইক্লয়েড প্রকৃতির। রুই মাছের আইসটা কি প্রকৃতির? সাইক্লয়েড প্রকৃতির। ভাইয়া যেটুকু লিখতেছি বোর্ডে এবং বই থেকে তাকাচ্ছি, এটা মনে করো যে তোমাদের এই চ্যাপ্টার বা যে কোনো কিছুর ক্ষেত্রে বাইবেল। ঠিক আছে, এই চ্যাপ্টারের বাইবেল ধরে নাও। ঠিক আছে, এর বাইরে আর এক্সট্রা কিছু তোমাদের দরকার নাই। আচ্ছা, তো সাইক্লয়েডের ক্ষেত্রে মনে রাখতে হবে, আইসের ক্ষেত্রে মনে রাখতে হবে আইসটা একটু চকচকে, একটু পিচ্ছিল প্রকৃতি। তাহলে প্রকৃতি, আইসের প্রকৃতি চকচকে, পিচ্ছিল, ডিম্বাকার। চকচকে, পিচ্ছিল এবং ডিম্বাকার বা গোলাকার বা ডিম্বাকার টাইপের এই আইস হয়। ঠিক আছে, আইসের কেন্দ্রে কালচে, প্রান্তের অংশটা হচ্ছে কি? প্রান্তের অংশটা হচ্ছে কালো রঙের। তাহলে কেন্দ্র অংশটা লালচে এবং প্রান্তের অংশটা হচ্ছে কালো। কেন্দ্রে লালচে, কালো। ঠিক আছে, এই হচ্ছে আইসের প্রকৃতি। তো এই যে সাইক্লয়েড প্রকৃতির আইস কোথায় থাকে? কোথায় থাকে? কোথায় থাকে? মাথা ব্যতীত, মাথা ও পুচ্ছ পাখনা ব্যতীত দেহে। মাথা এবং পুচ্ছ পাখনা ব্যতীত দেহে। এবং কোথা থেকে উদ্গত হয়? ডার্মাল পকেট থেকে এটা আইসটা ঢুকানো থাকে। ডার্মাল পকেটে আইস ঢুকানো থাকে। কোথায় থাকে? এটার সাথে আরেকটা উত্তর দিবা, দেহে ডার্মাল পকেটে। ডার্মাল পকেটে। 25 ব্যাচকে যখন আমি একাডেমিক সাইকেলে বায়োলজি পড়াইছি, রুই মাছ যখন পড়াইছি রুই মাছ কেটে দেখাইছি, রুই মাছ কেটে দেখাইছি। তো রুই মাছ যখন কেটে দেখাইছি তখন এটা সুন্দর করে পকেট থেকে কিভাবে আইস বের করে এটা তোমাদের দেখাই দিছি। আইসটা কোথায় থাকে? ডার্মাল পকেটে থাকে। ঠিক আছে, এদের ত্বক যেটা আছে ত্বকের ভিতরে সুন্দর করে একটা আইস ঢুকানো থাকে। ঠিক আছে, ত্বকের ভিতরে সুন্দর করে একটা আইস ঢুকানো থাকে। এটা কি দিয়ে তৈরি? রাসায়নিকভাবে কি দিয়ে তৈরি? রাসায়নিক গঠন। রুই মাছের আইসের রাসায়নিক গঠন কি? চুন ও কোলাজেন তন্তু। কোলাজেন তন্তু থাকবে, চুন থাকবে, কোলাজেন তন্তু থাকবে, থাকবে ডেন্টিন যেটা আমাদের দাঁতের উপাদান, এটা মাছের আইসের উপাদান। ডেন্টিন এবং ডেন্টিনই লিখে রাখি শুধু, এটা তো রাসায়নিক উপাদানের কথা যেহেতু বলছি। ঠিক আছে, ডেন্টিন। ওকে, তো এইটুকু হচ্ছে রুই মাছের আইসের কমন কিছু কথাবার্তা যেখান থেকে এমসিকিউ আসে। আচ্ছা, এবার আসো রুই মাছের দেহটাকে 3টা ক্ষেত্রে ভাগ করা যায়, মানে আইসটাকে, রুই মাছের আইসটাকে 3টা ক্ষেত্রে ভাগ করা যায়। কয়টা ক্ষেত্র? 3টা ক্ষেত্র। কয়টা ক্ষেত্র? 3টা ক্ষেত্র। অগ্রক্ষেত্র, পশ্চাৎক্ষেত্র এবং পার্শ্বক্ষেত্র। অগ্রক্ষেত্র, পশ্চাৎক্ষেত্র এবং পার্শ্বক্ষেত্র। রুই মাছের একটা আইস আমি আঁকাই। এরকম একটা গঠন থাকবে। এই রুই মাছের আইসটা মোটামুটি এই টাইপের থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে
এতটুকু অংশ হচ্ছে, এই অংশটা হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র, সামনের এতটুকু অংশ হচ্ছে অগ্রক্ষেত্র, এবং এই পাশের এইগুলো হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র, এগুলো হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র। তো যেটা মনে রাখতে হবে, রুই মাছের একদম কেন্দ্রে, আইসের একদম কেন্দ্রে ফোকাস নামে একটা অংশ থাকবে। এটা বেসিক্যালি ফোকাস বা নিউক্লিয়াস, ফোকাস বা নিউক্লিয়াস, ফোকাস বা নিউক্লিয়াস, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। এটা একদম কেন্দ্রে ফোকাস বা নিউক্লিয়াস থাকবে। কেন্দ্র, কেন্দ্র মানে তো নিউক্লিয়াস, ফোকাস বা নিউক্লিয়াস থাকবে। তারপরে থাকবে বেশ কিছু ছোট 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 মানে গোল 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 দাগ, যেগুলোকে বলা হয় সার্কুলি। গোল 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 দাগ, এটাকে আমি সার্কুলি বলবো। গোল 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 দাগ থাকবে। সার্কুলি, এবার আমরা কি বলতে, সার্কুলি, সার্কুলি। এই সার্কুলের মধ্যে, এই সার্কুলের মধ্যে কিছু 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 মানে দাগ থাকবে অনেক মোটা থাকবে, অনেক বড় থাকবে। কিছু কিছু দাগ থাকবে অনেক মোটা এবং অনেক বড়। কিছু কিছু দাগ হয়ে যাবে অনেক মোটা এবং অনেক বড়। এইগুলাকে নাম হবে অ্যানুলাস বা অ্যানুলি। এগুলোর নাম হবে অ্যানুলাস বা অ্যানুলি বা বৃদ্ধি রেখা। এগুলোর নাম হবে অ্যানুলাস বা অ্যানুলি বা বৃদ্ধি রেখা। অ্যানুলাস বা অ্যানুলি বা বৃদ্ধি রেখা। তাহলে অ্যানুলাস, অ্যানুলাস, অ্যানুলাস 1, তারপরে অ্যানুলাস 2, অ্যানুলাস 3, এভাবে করে লেখা হয়। এইটা প্রতি সিজনে এগুলার সংখ্যা বাড়ে এবং এগুলাকে বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয়। এগুলোকে এই জন্য কি বলা হয়, বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয়। এটা দেখে আমরা চিনতে পারি, এই অ্যানুলাস দেখে আমরা চিনতে পারি তার বয়স কত। অ্যানুলাসের পাশে লিখে রাখো, অ্যানুলাসের পাশে লিখে রাখো বার্ষিক বৃদ্ধি রেখা, বার্ষিক বৃদ্ধি রেখা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রুই মাছের আইসের কমন কথাবার্তা। আসো বইয়ে দেখি কি আছে। দেখো বইয়ে কি আছে। রুই মাছের দেহকাণ্ড লেজ ও দেহকাণ্ড লেজ পাতলা রূপালী, পাতলা রূপালী চকচকে গোলাকার ডিম্বাকার মিউকাস সহ সাইক্লেট। মিউকাস মানে পিচ্ছিল। ঠিক আছে, কেন্দ্রের অংশ জনন ঋতুতে আরো গাঢ় উজ্জ্বল হয়। ঠিক আছে, কেন্দ্রে লালচে প্রান্তে কালো। প্রতিটি আইস ডার্মাল পকেটে বসানো থাকে। প্রতিটি আইস কোথায় বসানো থাকে, ডার্মাল পকেটে বসানো থাকে। আঁকাও আঁকাও আঁকাও, মানে আঁকাও বলতে লেখো, দাগাও। আজকে বেশিক্ষণ দিব না, অলরেডি আমার শরীরে ঘাম ছেড়ে দিছে, বুঝছো? এসি চলতে তোমার ঘাম ছেড়ে দিচ্ছে, শরীরে এতটা খারাপ লাগতেছে জ্বরের কারণে। ঘাম ছাড়ছে দেখতে দেখতে ভালো হয়েছে, ঘাম ছাড়ার কারণে জ্বরটা কমছে অনেকটা, ঘাম ছাড়ার কারণে, কিন্তু আবার আসবে। দেখো আইসগুলো সাধারণত রাসায়নিকভাবে, আইসগুলো চুন এবং কোলাজেন তন্তু দিয়ে তৈরি। তারপর ডেন্টিনের কথাও লিখে রাখো। কেন্দ্র অংশ থাকে ফোকাস বা নিউক্লিয়াস। তারপর থেকে এই রেখাগুলোকে সার্কুলি বলে। এগুলোকে এগুলো অস্থি উপাদান দিয়ে তৈরি। সার্কুলের মধ্যে কয়টি রেখা বেশ স্পষ্ট হয়ে থাকে, এগুলোকে বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলি বলে। এগুলোর মাধ্যমে মাছের বয়স এবং বৃদ্ধি হার নির্ণয় করা যায়। আর একটা কথা মনে রাখতে হবে, বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি অধিক হয়। বসন্ত এবং গ্রীষ্মে আইসের বৃদ্ধি বেশি হয়। আচ্ছা, আইসের তিনটি ক্ষেত্র, অগ্রক্ষেত্র, পশ্চাৎ ক্ষেত্র, পার্শ্বক্ষেত্র। ঠিক আছে, তো এর মধ্যে অগ্রক্ষেত্র যেটা, এখানে যোজক টিস্যু থাকে এবং এটা সম্মুখ ভাগ, এটাই ত্বকের ভিতরে থাকে। পশ্চাৎ ক্ষেত্র এটা ডেন্টিন নির্মিত, এটাই আমরা বাইরে থেকে দেখি। আর পার্শ্বক্ষেত্র দুই পাশের অংশ। তার মানে আমাদের চিত্র থেকে আমরা খেয়াল করি, এই যে যেই অগ্রক্ষেত্র যেটা, এই যে অগ্রক্ষেত্র, এই অগ্রক্ষেত্রটাই ভিতর দিকে ঢুকানো মাছের, ডার্মাল পকেটে ভিতর দিকে ঢুকানো, এবং এই অংশটা আমাদের রক্তনালিকা থাকে। পশ্চাৎ ক্ষেত্র আমরা যে এইটুকু দেখি, এই পশ্চাৎ ক্ষেত্র এইটুকু খেলে দেখি এবং এটা ডেন্টিন দিয়ে তৈরি। আর এই পার্শ্বক্ষেত্র তো দুই পাশের অংশ। এটাই বলছে যে পশ্চাৎ ক্ষেত্র ডেন্টিন নির্মিত, এইটাই আমরা বাইরে থেকে দেখতে পারি, আর বাকি পুরো অংশ ভিতর দিকে ঢুকানো এবং রক্তনালিকা সমৃদ্ধ। তো আইস হচ্ছে তার প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। ঠিক আছে, আইসের মধ্যে রেডিও আছে, রেডি দাগায় রাখো। তো আইসে কি করে, প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ।
চলাচলে পানির বাধা কমাতে হেল্প করে, শ্রেণীবিন্যাস, বয়স, বৃদ্ধিহার নির্ণয়, আইসকে ব্যবহার করা হয়। তাহলে এটাতে এমসিকিউ আসতে পারে, এই অংশটুকু থেকে এমসিকিউ আসতে পারে। নিচের কোনটি আইসের কাজ, নিচের কোনটি আইসের কাজ নয়, এখান থেকে কি আসতে পারে, বহুপদী, বহুপদী সমাপ্তিসূচক এমসিকিউ আসতে পারে। নিচের কোনটি আইসের ক্ষেত্রে প্রযোজ্য, বয়স নির্ণয়, চলাচলের বাধা কমানো, শ্রেণীবিন্যাস নির্ণয়। এই শ্রেণীবিন্যাস দেখে আমাদের বুঝবেই না যে মাছের শ্রেণীবিন্যাস নির্ণয়ের ক্ষেত্রে আইস লাগে, অনেকে বুঝবে না, কেন লাগে না, সাইক্লোয়েড, টিনোয়েড, গ্যানোয়েড প্রকৃতির আইস দিয়ে যে মাছের শ্রেণীবিন্যাস করতে পারি, মনে নাই? যে আমরা অ্যাক্টিনোটেরেজি প্রকৃতির মাছের ক্ষেত্রে আমরা সাইক্লোয়েড পাই, কন্ডিকথিস টাইপের মাছে আমরা কি প্ল্যাকোয়েড পাই, আর সার্কোপটেরেজি প্রকৃতির মাছে আমরা কি পাই, গ্যানোয়েড পাই। তো হবে, ঠিক আছে, লাগাইছো? একটা মিনিট। ওকে, ভাল লাগে না ভাই, কি ভাল লাগে না ওমর ফারুক বাবা, গেল। এবার চলে যাবো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রটাই আজকে আমাদের বেসিক্যালি আমাদের পড়া, ঠিক আছে? হ্যাঁ, একটু পানি খাইতে হবে, হ্যাঁ একটু পানি খাইতে হবে, তাহলে একটু পড়াই দিই। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, এটা আমাদের এখন আলোচনার বিষয়। একটু দাগাই নেই, রুই মাছের রক্ত সংবহনের মধ্যে তিনটা জিনিস আছে, রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তনালী। এর মধ্যে রক্ত আমাদের পড়া এভাবে করে লাগে না, রক্ত যে আসলে আমাদের এভাবে করে পড়া লাগে না, যেটা পড়তে হয় হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড পাঠটা আমাদের পড়তে হয়। তাহলে চলো এটাই আমরা আলোচনা করি। দ্বিবর্তনী সংবহন, একবর্তনী সংবহন আগে পড়াইনি, বাকি অংশ তারপরে পড়াচ্ছি। রক্ত, আচ্ছা, রক্ত থেকে ছোট্ট একটু অংশ আছে, দাগায় ফেলো। রুই মাছের রক্ত ছোট্ট একটু অংশ আছে, দেখো রুই মাছের রক্ত লাল বর্ণের, আমরা সবাই জানি। রুই মাছ কাটলে কি টাইপের রক্ত পাওয়া যায় বলো? লাল বর্ণের রক্ত পাওয়া যায়। এই রক্তরস এবং রক্তকণিকা থাকবে, মানুষেরও সেম রক্তরস এবং রক্তকণিকা থাকে। রক্তরসের দুই ধরনের রক্তকণিকা থাকে, লোহিত কণিকা, শ্বেত কণিকা। কোন কণিকা নাই? অণুচক্রিকা নাই। কোন কণিকা নাই? অণুচক্রিকা নাই। কোন কণিকা নাই? অণুচক্রিকা নাই, ঠিক আছে? লোহিত কণিকা ডিম্বাকার, নিউক্লিয়াস যুক্ত, হিমোগ্লোবিন সমৃদ্ধ, লাল বর্ণের। খেয়াল করো কি লিখছে, নিউক্লিয়াস সংযুক্ত। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না কাদের? আচ্ছা, যদি প্রশ্ন করি পাখির লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে কিনা, কি বলবা? বলো, পাখির লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে কিনা, কি বলবা? নাই। এই যে ভুল করলা রে বাবা, এখানে তো ভুলটা হয়ে গেল। কেন থাকবে না? শুধুমাত্র স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, মনে রাখতে হবে, শুধুমাত্র স্তন্যপায়ী লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। যেমন মানুষ, গরু ছাগল, মানুষ, গরু ছাগল, ভেড়া, পাঠা, এগুলো লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে না। শুধু ম্যামালিয়ানদের, হাঁস, মুরগি, টিকটিকি, এদের লোহিত রক্তকণিকা থাকলে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। মাছের লোহিত রক্তকণিকা অবশ্যই নিউক্লিয়াস থাকবে, কারণ মাছ তো স্তন্যপায়ী না। এই যে একটা বেসিক কমন সেন্স, ও বাবা, এই যে একটা বেসিক কমন সেন্স ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ভুল করো, ঠিক আছে? বাঘের লোহিত রক্তকণিকা তো নিউক্লিয়াস নাই, এই যে একজন বলছো, কে? সোহেল কাজী, গুড। বাঘের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস নাই। একজন প্রশ্ন করছো তানজুম লিজা, তাহলে কি রুই মাছের কোথাও কেটে গেলে অনধিকার রক্ত পড়বে? বলতে পারো এরকম, কিন্তু কাটলেও রক্তটা পাবে না, কারণ কি তার দেহের যে আইস আছে, আইসটা চাপ দিয়ে রক্ত পড়া থেকে বন্ধ, ঠিক আছে? আর উটের ক্ষেত্রে যেটা, এটা নিয়ে এখনো ডাউট আছে, উটের আসলে লোহিত নিউক্লিয়াস থাকে কি থাকে না, এটা একটা ডাউট আছে, ডাউটের দিকে গেলাম না আমরা, ঠিক আছে? উট পাখির না, উট পাখির আছে, উটের নাই, উট পাখির আছে, ঠিক আছে? উট কি ম্যামালিয়া? হ্যাঁ। তো এই কথা, শ্বেত রক্তকণিকা, নর্মাল শ্বেত রক্তকণিকা আমাদের যেরকম এরকমই আকৃতিবিহীন, নিউক্লিয়াস যুক্ত, বর্ণহীন এরকম। হিমোগ্লোবিন তো থাকবেই লোহিত রক্তকণিকার, কারণ অবশ্যই হিমোগ্লোবিন আছে বলে লাল হয়েছে। আর শ্বেত রক্তকণিকা আমাদের একই রকমই। ওকে, তাহলে এই রক্ত, তাহলে রক্ত এই জন্য আমি লিখলাম না কিছু, রক্ত থেকে লিখলাম না কিছু আমি, এই জন্য রক্ত সহজ।
যাইতে হবে মেন জায়গায় হৃৎপিণ্ড। আসো এখানে আঁকাইতে হবে, এখন যা পড়াবো আঁকাইতে হবে। তাহলে আমার রুই মাছের রক্ত সংবন্ধ, যেটা কিনা এই পুরো চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো টপিক থেকে থাকে তাহলে সেটা রুই মাছের হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্র। রুই মাছের রক্ত সংবহনতন্ত্র। রুই মাছের রক্ত সংবহনতন্ত্র এখানে কি কি আছে? রক্ত রক্ত নালিকা ও হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড এই তিনটা অংশ থাকে। তো রক্তর মধ্যে আমরা জানলাম এদের রক্তে রক্তরসও আছে এবং রক্তকণিকা আছে। রক্তরস থেকে তেমন কিছু পড়ার নেই। রক্তকণিকার মধ্যে আমরা পালাম হচ্ছে আরবিসি এবং ডাব্লিউবিসি। আরবিসির মধ্যে নোট হচ্ছে হিমোগ্লোবিন যুক্ত নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থাকবে এবং গোলাকার বা ডিম্বাকার, প্রায় ডিম্বাকার গঠন। আর ডাব্লিউবিসি থেকে নির্দিষ্ট আকার নাই, তাহলে ইরেগুলার শেপ, ইরেগুলার শেপ মানে নির্দিষ্ট আকার নাই। নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, হিমোগ্লোবিন নেই, হিমোগ্লোবিন নেই। এই হচ্ছে রক্তর কথাবার্তা। না, রক্তকণিকা সাধারণত কোনগুলাই বিভাজন হইতে পারে না। নিউক্লিয়াস থাকলে যে বিভাজন হইতে পারবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? কনসেপ্টটা আসলে ঠিক না। আচ্ছা, এবার আমরা সরাসরি হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড নিয়ে কথাবার্তা বলবো। হৃৎপিণ্ড দুটি প্রকোষ্ঠ ও একটি উপপ্রকোষ্ঠ, দুটি প্রকোষ্ঠ, একটি উপপ্রকোষ্ঠ ও ও বালবাস আর্টেরিওসাস নিয়ে তৈরি। ও বালবাস আর্টেরিওসাস দিয়ে তৈরি। এর কোনাস আর্টেরিওসাস নাই, বালবাস আর্টেরিওসাস আছে। আসতেছি। তাহলে প্রথমে আসি, এর কি আছে? হৃৎপিণ্ডের দুইটি প্রকোষ্ঠ আছে, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল, একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবা, ভেইন মানে শিরা। এই কথাটা আমি রক্ত পড়ানোর সময় বলছিলাম। ভেইন মানে হচ্ছে শিরা, আর্টারি মানে হচ্ছে ধমনী। ভেইন মানে শিরা, আর্টারি মানে হচ্ছে ধমনী। ভেইন মানে শিরা, আর্টারি মানে হচ্ছে কি? ধমনী। এই কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর ভেইন কি হয়, শিরা কি হয়? হার্টের দিকে যায়। ভেইন বা শিরা কি? হার্টের দিকে যায়, আর হার্ট থেকে বের হয় যে সে হচ্ছে আর্টারি বা ধমনী। এই কথাগুলো, কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। তাহলে শিরা হার্টের দিকে যায়, ধমনী হার্ট থেকে বের হয়, মাথায় রাখতে হবে কথাগুলো। আচ্ছা, রুই মাছের ক্ষেত্রে দেখো, রুই মাছের হার্টের ক্ষেত্রে এই হচ্ছে কোণের মতো যে গঠনটা, এটাকে বলা হবে কোনাস আর্টারিও বা বালবাস আর্টেরিওসাস, মানে বাল্বের মতো যে গঠনটা, এটা বালবাস আর্টেরিওসাস। এরপরে স্ফীত ভেন্ট্রিকল, এ হচ্ছে ভেন্ট্রিকল। এই স্ফীত যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে ভেন্ট্রিকল। স্ফীত অংশগুলো হচ্ছে কি? ভেন্ট্রিকল। এরপরে অ্যাট্রিয়াম, অংশটা হচ্ছে অ্যাট্রিয়াম। এই অংশটা কি? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামটা বড় হয়ে গেছে। এই অংশের নাম হচ্ছে কি? অ্যাট্রিয়াম। এবং
নিচের দিকে যে অংশটা, এখানে একটা শিরার মতো একটা স্ফীত একটা অংশ থাকবে, এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। এই অংশটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস নামক উপকোষ্ঠ। এটা হচ্ছে সাইনাস ভেনোসাস নামক উপকোষ্ঠ। এরা হচ্ছে বাইরে থেকে দেখতে কেমন লাগবে। ওকে, তাহলে এই হচ্ছে বালবাস আর্টেরিওসাস, বালবাস আর্টেরিওসাস, এই হচ্ছে ভেন্ট্রিকল, এই হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস এই যে হৃৎপিণ্ড, এই হচ্ছে হৃৎপিণ্ডের বাইরে থেকে দেখতে গঠন। ঠিক আছে, তো এদের হৃৎপিণ্ডে বালবাস আর্টেরিওসাস আছে, কোনাস আর্টেরিওসাস নাই। এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কোনাস আর্টেরিওসাসের গঠনটা একটা কোণের মতো। ঠিক আছে, মানুষের হৃৎপিণ্ড কোনাস আর্টেরিওসাস নামের একটা অংশ আছে, এটা সেটা নাই, এটা বালবাস আর্টেরিওসাস আছে। এটা বাইরে থেকে দেখতে যদি গঠনটা এরকম হয়, বাট এই চিত্রটা আমরা পরীক্ষা আঁকবো না। ঠিক আছে, পরীক্ষার খাতায় আমরা এই চিত্র আঁকবো না, কারণ এটা পরীক্ষার খাতায় আঁকলে চলবে না। পরীক্ষার খাতায় আমরা কোন চিত্র আঁকবো? পরীক্ষার খাতায় তাহলে আমরা কোন চিত্র আঁকবো? পরীক্ষার খাতায় আমরা আঁকবো এই হচ্ছে বালবাস আর্টেরিওসাস, এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। এরপরে ভেন্ট্রিকল, এই হচ্ছে কি ভেন্ট্রিকল। তো ভেন্ট্রিকলটাকে আমরা পুরো হৃৎপিণ্ডটাকে আমরা বাইরে থেকে একটা কভারিং দিয়ে দিই। এই যে ভেন্ট্রিকল, ঠিক আছে, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যাট্রিয়াম। শুধু বালবাসকে চাপাই দিই। চিত্র এটা আঁকাবা তোমরা, এখন যেটা আঁকাচ্ছি এটা তোমার পরীক্ষা আঁকাবা। এবার এই জায়গায় অ্যাট্রিয়ামটা এখান থেকে বের হবে, অ্যাট্রিয়ামটা বের হয়েছে ঠিক এইভাবে। অ্যাট্রিয়ামটা বের হয়েছে এবং এই হচ্ছে সাইনাস ভেনোসাস। এই হচ্ছে কি সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস দেখছো তোমরা এই চিত্রটা আঁকবে। এটা কি সহজ বেশি না? দেখো তো, এটা কি সহজ বেশি না? দেখো তো, এ অনেক সহজ। তাহলে এই হচ্ছে বালবাস আর্টেরিওসাস, এই হচ্ছে ভেন্ট্রিকল, এটাই। এই হচ্ছে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস, আর অ্যাট্রিয়াম তো এইদিকে, এটা হচ্ছে অ্যাট্রিয়াম। এটাই হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে অ্যাট্রিয়াম। খুবই সহজ চিত্র রিমাসের। এখন একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। কতটা খেয়াল করো, বালবাস আর্টেরিওসাস। আমি লিখে দিই, বাল্বের মতো দেখতে। বালবাস আর্টেরিওসাস, আর্টেরিওসাস শব্দটা হচ্ছে আর্টারি। শব্দটা কি? আর্টারি, আর্টেরিওসাস। তার মানে কি হাত থেকে বের হয়ে গেছে? তাহলে এটা হাত থেকে বের হয়ে গেছে, এটা আর্টেরিওসাস। আর এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এই যে এটা সাইনাস ভেনোসাস, বা এটা যেটা রক্ত ঢুকতেছে, সাইনাস ভেনোসাস। ভেইন, শিরা, তখন এটা হার্টের দিকে ঢুকতেছে। তবে রক্ত প্রবেশের পথ হচ্ছে এইভাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টের দিকে কোন পথে প্রবেশ করবে? চলো আমরা সেটা দেখি। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টের দিকে এই পথে প্রবেশ করবে, অ্যাট্রিয়ামে যাবে,
ভেন্ট্রিকল যাবে, বালবাস আর্টেরিওসাস যাবে, এখান থেকে সে চলে যাবে ফুলকাতে। ফুলকাতে ফুলকাতে যে অক্সিজেন যুক্ত হবে, ফুলকাতে যে কি হবে, অক্সিজেন যুক্ত হবে। ফুলকাতে যে কি হবে, সে অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেন যুক্ত হয়ে সে আবার হার্টে সাড়া দিয়ে যাবে, সাড়া দিয়ে থেকে হার্টে ফিরে আসবে। তো একটা জিনিস একটু খেয়াল করেন আপনারা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছে, এই যে সাইনাস ভেনুস আছে বা এই যে সাইনাস ভেনুস আছে, সাইনাস ভেনুস বেসিক্যালি, সাইনাস মানে কি, স্ফীত অংশ। সাইনাস মানে স্ফীত অংশ। দেখো এটা বেসিক্যালি একটা শিরা ছিল, হার্টের দিকে ঢুকলে শিরা, আগে বলছি হার্টের দিকে ঢুকলে শিরা। 3 নাম্বার ফিগারটা অনেক ইজি, এটা আঁকলে মার্ক দিবে না ভাই, ওটা আঁকলে মার্ক পাওয়ার সম্ভাবনা খুব কম, আঁকলে এটা আঁকাবা। তো যেটা বলতেছিলাম যে ভেইন মানে শিরা আর সাইনাস মানে স্ফীত, তার মানে এটা বেসিক্যালি শিরা ছিল, হার্টের দিকে ঢুকতেছে, তাই হার্টের দিকে ঢুকতেছে, এটা শিরা, এবং হার্টের দিকে ঢোকার ফলে শিরা সেটি স্ফীত হয়ে সাইনাসে পরিণত হয়েছে। কোনো কিছু স্ফীত হয়ে গেলে এটাকে আমরা সাইনাস বলি, এবং তার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস, এবং সেটা পরে অ্যাট্রিয়ামে গেছে। তাহলে বেসিক্যালি হার্টের অংশটাই হচ্ছে এইটুকু। হার্টের যদি প্রধান অংশটুকু তুমি জানতে চাও, তাহলে হার্টের মেন অংশটাই হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে মেন অংশ। আর ওটা তো উপপ্রকোষ্ঠ, সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ। তারপর গেছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে চলে গেছে বালবাস আর্টারিওসাসে। তুমি খেয়াল করো শব্দ লিখছে আর্টারিওসাস, তার মানে কি আর্টারি, আর্টারি মানে কি ধমনী, আর্টারি মানে কি, আর্টারি মানে হচ্ছে ধমনী। তাহলে বালবাস আর্টারিওসাস মানে হচ্ছে ধমনীর মতো কাজ করতেছে এটা, এবং এটা ফুলকাতে চলে যাবে। তাহলে এখানে ইন দ্যাট কেস আমরা একটা জিনিস খেয়াল করতেছি, রুই মাছের দেহ যদি আঁকায়, এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি তোমাকে, তোমরা এটা কেউ আঁকাইতে যাও না, শুধু শুধু সময় নষ্ট হবে। এই যদি মাছের দেহের অংশ হয়, তাহলে এর অঙ্কীয় এই জায়গায়, অঙ্কীয় দেশের এই জায়গায় তার হাড়টা আছে, অঙ্কীয় দেশের এই জায়গায় তার হাড়টা আছে। তাহলে এইভাবে বালবাস আর্টারিওসাসটা থাকে, বালবাস আর্টারিওসাস বড় করে আঁকাচ্ছি একটু, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম এবং সাইনাস ভেনোসাস। এই হচ্ছে সাইনাস ভেনোসাস রক্তনালী, এই হচ্ছে ভেন্ট্রিকল, এই এটা অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এই হচ্ছে বালবাস আর্টারিওসাস। এরকম অংশ মনে হবে দেখতে, মাছের হৃৎপিণ্ডটা এরকম ভাবে দেখতে মনে হবে। এর যদি সেপারেট সেপারেট যদি কোনো পার্ট করে দিই আমি, তোমরা বুঝতে পারবা। বালবাস আর্টারিওসাস, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম, সাইনাস ভেনোসাস। ওকে, এখন এইখান থেকেই যে পাইপলাইনটা আসবে, পাইপলাইনটা চলে যাবে আমার এখানে থাকে ফুলকাতে। কারণ কানকুর নিচে থাকে কি, ফুলকা। ফুলকা থাকে কানকুর নিচে, কানকুর নিচে কি আছে, ফুলকা। কানকুর নিচে আছে ফুলকা, এবং এই জায়গায়, এই জায়গায় এভাবে আছে ফুলকা, 4 জোড়া ফুলকা, এদিকে 4টা, ওদিকে 4টা। ফুলকা, ফুলকাতে যাবে, ফুলকাতে যাবে। আমি সেটা ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ফুলকা থেকে রক্তটা অক্সিজেন যুক্ত হয়ে বের হবে, এবং সারা দিকে ছড়ায় যাবে, অক্সিজেন যুক্ত সারা দিকে ছড়ায় যাবে। তাহলে খেয়াল করো,
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ঢুকছিল বেসিক্যালি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ঢুকছিল এবং হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই বের হয়েছে, ফুলকায় গেছে। ফুলকা থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হয়ে সারাদেহে গেছে। সারাদেহ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে কোথায় ফিরছে? সারাদেহ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আবার হার্টের মধ্যেই ফিরছে। তাহলে এদের হার্টে একটা জিনিস খেয়াল করো, এদের হার্টের মধ্যে কয়টা সার্কিট হলো খেয়াল করো। এদের হার্টের মধ্যে সার্কিট কয়টা হয়েছে? এদের হার্টের মধ্যে সার্কিট কয়টা হয়েছে? সার্কিট, সার্কিট মানে কি? চক্র কয়বার হয়েছে? একবার। হার্টের মধ্যে একবার চক্র। হার্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছে, হার্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছে এবং সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে বের হয়ে আসছে। আবার খেয়াল করো, হার্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছে এবং সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েই কিন্তু হার্ট থেকে বের হয়ে ফুলকা পর্যন্ত গেছে। ফুলকায় সে অক্সিজেন যুক্ত হয়েছে। অক্সিজেন যুক্ত হয়েছে সে কোথায়? ফুলকায়। হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে হার্ট থেকে বের হয়েছে। অক্সিজেন যুক্ত হয়েছে কোথায়? সে ফুলকায়। ফুলকা থেকে পরে সে বের হয়েছে। তাহলে অন ওয়ে, এই সময়টাকে বলা হয় এক বর্তনী সংবহন। এই সময়টাকে বলা হয় এক বর্তনী সংবহন। মানুষের ক্ষেত্রে দ্বিবর্তনী সংবহন। দেখো, মানুষের আর হাড়ের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য, মানুষের আর মাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। মানুষের হৃৎপিণ্ডের দ্বিবর্তনী সংবহন। হার্টে কার্বন ডাইঅক্সাইড রক্ত আসে, ডান অ্যাট্রিয়াম আসে, ডান ভেন্ট্রিকুল, ডান ভেন্ট্রিকুলে যায়। ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকুলে যায়। ডান ভেন্ট্রিকুল থেকে সে আবার কোথায় যায়? ফুসফুসে। একটা সার্কিট। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়, যুক্ত হয়ে এখানে তো আর ফেরা নাই হাড়ের মধ্যে, যুক্ত হয়ে সেটা আবার হাড়ের ডানের বাম অ্যাট্রিয়ামে ঢুকে, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকুলে যায়, বাম ভেন্ট্রিকুল থেকে পরে সারা দেহে যায়। হাড়ে ঢুকছে কেন? জাস্ট একটু গতিটাকে বৃদ্ধি করার জন্য। পাম্প, হার্ট তো হচ্ছে পাম্প মেশিন। হার্ট ইজ জাস্ট এ পাম্প মেশিন, পাম্প মেশিনের মতো কাজ করছে। ঠিক আছে? তাহলে এখানে এক বর্তনী সংবহন, এটা পরীক্ষায় আসে, এটা সৃজনশীলের সিকিউ এর বিতে আসে, প্র্যাকটিস শিটে দেওয়া আছে কেন এক বর্তনী সংবহন বলা হয়, প্র্যাকটিস শিটে দেওয়া আছে। আচ্ছা, এদের হার্টকে শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট বলা হয়, এটাও পরীক্ষা আসে। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কেন বলে? রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কেন বলে? এটা পরীক্ষায় আসে। কারণ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টে প্রবেশ করছে, আর কিছু প্রবেশ করে না। মানুষের তো অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে, এতে ক্ষেত্রে তা তো হয় নাই। এই জন্য এটাকে শিরা হৃৎপিণ্ড বলা হয়। এই জন্য এটাকে কি বলা হয়? শিরা হৃৎপিণ্ড বলা হয়। আচ্ছা, সবশেষে যে জিনিসটা পড়লে আমাদের আলোচনা হৃৎপিণ্ড থেকে আলোচনা শেষ হয়ে যায়, সেটা হচ্ছে এদের কপাটিকা, বালবাস আর্টেরিওসাস, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম, সাইনাস ভেনোসাস। এই দেখছো কতক্ষণ লাগছে? তো এখানে কপাটিকাগুলো দেখো, কপাটিকা কি? অনওয়ে মুভমেন্ট, অনওয়ে গেটের মতো। এটা হচ্ছে কি? সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস। এটা কি? অ্যাট্রিয়াম। এটা কি? ভেন্ট্রিকল। এটা কি? বালবাস। সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা থাকবে, অনওয়ে গেটের মতো। এটাকে বলা হবে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। এখানে অনওয়ে গেটের মতো একটা কপাটিকা আছে, এটাকে বলা হবে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। সাইনাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে একটা কপাটিকা, এটাকে বলা হবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। ভেন্ট্রিকুলার বালবাসের মাঝখানে একটা কপাটিকা, ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা, ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। এই হচ্ছে তিনটা কপাটিকা।
এই হচ্ছে 3টা কপাটিকা। ওকে, এই হচ্ছে কপাটিকাগুলা। তাহলে আমি এখানে লিখে দিই কপাটিকাগুলোর নামগুলো জানতে হবে। সাইনোএট্রিয়াল কপাটিকা, সাইনো কপাটিকাগুলোর নাম লাগবে এবং কোথায় কোথায় অবস্থান তাও জানতে হবে। এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, আরে বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। এটা হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, এই কপাটিকা শেষ। আর এগুলো লাগবে না কিছু, কপাটিকা, এই যে কপাটিকা, এগুলো আমি যা যা লিখে দিছি এইগুলোই, ঠিক আছে, এইগুলো এখানে দিচ্ছে। হৃৎপিণ্ডের রক্ত সংবহন পদ্ধতি, এই দেখো লিখছে, এগুলোই আসবে পরীক্ষায়। সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে। কপাটিকার সময় নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহন একমুখিতা দেখা যায়। এই ধরনের হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড বলে। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সংবহিত হয়ে বলে রুটমাসের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। সিকিউ এর বিতে, সিনসুলের 2 নম্বরে। এই যে এটা লাগবে না, এটা জাস্ট দেখাইছে, এই যে হার্ট, এই যে ধমনী থেকে অক্সিজেন যুক্ত হয়ে আবার হার্টে ফিরতেছে। হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয়। ফুলকা থেকে সারা দেহে হৃৎপিণ্ডে ফিরে আসে। আর লাগবে না এগুলো কিছু। এই যে ইয়েস, এটা আসছে সিকিউ এর বি সি, এটা আসছে একবার। রুই মাছের হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ড, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ঠিক আছে, দেখো আমরা দেখি এখান থেকে, আমরা এখান থেকে দেখি। রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। রুই মাছের হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাস নামক একটি উপপ্রকোষ্ঠ আছে। এদের কোনো উপপ্রকোষ্ঠ নাই, আমাদের কোনো উপপ্রকোষ্ঠ নামের কিছু নাই। আমাদের বালবাস আর্টেরিওসাস আছে, সরি রুই মাছের আছে, আমাদের এরকম কিছু নাই। আমাদের সিস্টেমিক অ্যাওর্টা এবং পালমোনারি অ্যাওর্টা আছে, কোনো বালবাস আর্টেরিওসাস নাই। আমাদের সিস্টেমিক মহাধমনী এবং পালমোনারি ধমনী আছে, এছাড়া কিছু নাই হার্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য। এদের ডাক্টাস কুভিরি নামক 2টি বড় শিরা থাকে, আর এদের সুপিরিয়র ভেনাকা বা ইনফিরিয়র ভেনাকা হয়ে শিরাগুলা ঢোকে, এবং পালমোনারি শিরা আছে। কি কি শিরা? আমাদের শিরাগুলা হচ্ছে কি ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং ফুসফুসীয় শিরা। এটা হার্টে ঢোকার জন্য, এই যে হার্টে ঢোকার জন্য হচ্ছে ডাক্টাস কুভিরি নামক 2টি শিরা, যেটা কিনা সাইনাস ভেনোসাসে ঢোকে। এদের মধ্যে দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড রক্ত হয়, এই জন্য এটাকে ভেনাস হার্ট বলা হয়। আমাদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুটোই হয়। এখানে একচক্রী সংবহন, এখানে দ্বিচক্রী সংবহন। এখানে ফুলকার সাহায্যে সমন্বয় করে রক্ত সংবহন হয়, আর আমাদের ফুসফুসের সাথে রক্ত সমন্বয় করা হয়। রুই মাছের হৃৎপিণ্ড ফুলকার উপর ডিপেন্ডেন্ট বা ফুলকার সাথে সে সমন্বয় করে। মানুষের হৃৎপিণ্ড ফুসফুসের সাথে সমন্বয় করে। দ্যাটস ইট, এটা পরীক্ষায় আসে, এটাই পরীক্ষায় আসে। রক্তনালী লাগবে না, এগুলা রক্তনালীগুলো লাগবে না। ধমনীতন্ত্র, শিরাতন্ত্র, কোষিক জালিকা আছে। রেটা মিরাবেলিয়া নামক, রেটা মিরাবেলিয়াম অনুপ্রস্থ অ্যানাস্তোমোসিস নামক কিছু বিশেষ রক্তনালিকা আছে, এগুলো লাগবে না। রেটা মিরাবেলিয়া আমরা পটকার সময় পড়বো। আচ্ছা, এগুলো একটু স্কিপ, এগুলো একটু স্কিপ, এগুলো একটু স্কিপ। আসো সহজ জিনিস দেখাই দিই, সহজ জিনিস দেখাই দিই। আজকে তো বলতে বেশিক্ষণ পড়াবো না, সহজ জিনিস দেখাই দিই। রুই মাছের প্রজনন তন্ত্র কি পড়বো এখান থেকে, কি পড়বো এখান থেকে? রুই মাছের প্রজনন তন্ত্র থেকে আসো, কি পড়বো? রুই মাছের প্রজনন তন্ত্র থেকে আমরা পড়বো হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্রের মধ্যে কি আছে। পুরুষ প্রজননতন্ত্রে আছে শুক্রাশয় 2টা, শুক্রনালী সমৃদ্ধ আছে, একটা মলাশয়, পায়ু এবং জননেশন ছিদ্র। আর স্ত্রীদের ক্ষেত্রে কি আছে? স্ত্রীদের ক্ষেত্রে আছে ডিম্বাশয়, 2টা পার্টে ভাগ হওয়া
কোনো ডিম্বনালী নাই, কোনো ডিম্বনালী নাই, শেষ। ঠিক আছে, শেষ। এইটুকুই, এইটুকু থেকে এমসিকিউ আসে। আরেকটা আছে এমসিকিউ, সেটা হচ্ছে কি, রুই মাছের যে ডিম্বাশয় সেটা পেরিটোনিয়ামের সাথে মেজোভেরিয়ান নামক পর্দা দ্বারা যুক্ত থাকে, ঝুলানো থাকে, আর শুক্রাশয়টা মেজোরকিয়াম নামক পর্দা দ্বারা ঝুলানো থাকে। এইটুকুই। পেরিটোনিয়াল কি মনে আছে? তোমাদেরকে সিলোম পড়ানো হয়েছিল, এই পানির বিমতা শ্রেণীবিন্যাসের সাথে সিলোম পড়ানো হয়েছিল, সিলোমে পেরিটোনিয়াম পর্দা পড়েছিলাম মনে আছে? এই পেরিটোনিয়াল পর্দার সাথে মেজোরকিয়াম পর্দা দিয়ে, মেজোরকিয়াম নামক একটা লিগামেন্ট বা একটা ভাঁজ দিয়ে আর কি, ভাঁজ দিয়ে শুক্রাশয় কানেক্টেড, মেজোভেরিয়াম দিয়ে ডিম্বাশয় কানেক্টেড। এইটুকুই, এইটুকুই, আর কিছু না, শেষ। যৌন পরিপক্কতা, এই যে দাগা ওইখানে, যৌন পরিপক্কতা হচ্ছে 2 বছর বয়সে যৌনক্ষম হয়ে ওঠে, শেষ। ওকে, জুন জুলাই মাসে এরা প্রজনন করে, শেষ। প্রজনন ঋতু হচ্ছে বর্ষাকাল, জুন জুলাই মাস, শেষ। আর কিছু লাগবে না, প্রজনন স্থান লাগবে না, অভিপ্রায়নটা লাগবে। দেখো, ডিম ছাড়ার সময় এরা ছোট নদী ত্যাগ করে স্বাদু পানির বড় বড় নদীতে চলে আসে এবং শুধুমাত্র স্বাদু পানির মধ্যেই থাকে। এ ধরনের অভিপ্রায়নকে প্রোটামোড্রোমাস অভিপ্রায়ন বলে। অভিপ্রায়ন কি? জায়গা ত্যাগ করা, মাইগ্রেশন করা। ছোট ছোট নদী নালা ছোট ছোট পুকুর ডোবাতে থাকলে এরা ডিম ছাড়ার সময়, প্রজননের সময় বড় নদীতে চলে আসে। এরা স্বাদু পানি টু স্বাদু পানিতেই থাকে, এই জন্য এটাকে প্রোটামোড্রোমাস বলা হয়। ওকে, ডিম ছাড়ার সময় লাগবে না, ওগুলো লাগবে না, এগুলো রিডিং দিবা, এগুলো রিডিং দিবা। ডিম ছাড়ার সময় রিডিং দিবা, আবার বলতেছি রিডিং দিবা, রিডিং। খুব খুশি মাছ নিয়ে উনি। আচ্ছা, এই যে আসো, ডিম ছাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে স্পনিং বলে। মাত্র 15 সেকেন্ড সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটে। দেখো, পুরুষ মাছ স্ত্রী মাছকে আকৃষ্ট করে, স্ত্রী মাছ আকৃষ্ট হলে কি করে? ডিম ছাড়ে পানিতে বা মাটির তলদেশে, ডিম ছাড়ে পানির তলদেশে। সে ডিমের উপরে এসে পুরুষ রুই মাছ তার শুক্রাণুটাকে ছেড়ে দেয়, বীর্যটাকে ত্যাগ করে দেয়। এটাকে কিন্তু বহিনিষেক। এটা কি নিষেক তাহলে? এটা হচ্ছে বহিনিষেক। আচ্ছা, প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাকে ফিকান্ডিটি বলে। এগুলা সব সৃজনশীলের ক নাম্বারের জন্য লাগবে। 1 থেকে 4 লক্ষ, অর্থাৎ প্রতি কেজি রুই মাছ 1 থেকে 4 লক্ষ ডিম ছাড়তে পারবে। তাহলে 4 কেজি রুই মাছ, 5 কেজি ওজন একটা রুই মাছ 5 কেজি থেকে 5টা থেকে 20টা, 5 লক্ষ থেকে 20 লক্ষ, সরি 5 লক্ষ থেকে 20 লক্ষ ডিম ছাড়তে পারবে। 1 কেজি ওজনের একটি রুই মাছ 1 কেজিতে 1 লক্ষ থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করতে পারে। নিষেক, এটা বহিনিষেক, এটাই বলছে। আর নিষেক হওয়ার পরে রুই মাছের নিষিক্ত ডিম পানিতে ভাসে না, পানির তলায় চলে যায়। এই ধরনের ডিমকে ডিমার্সাল ডিম বলে। সমুদ্রের পানির ক্ষেত্রে, লোনা পানির মাছের ক্ষেত্রে, সামুদ্রিক পানির ক্ষেত্রে এদের প্যালাজিক ডিম বলে, কারণ ওদের ডিম নিষেকের পরে পানিতে ভেসে ওঠে আর রুই মাছের ক্ষেত্রে পানি নিচে নেমে যায়। এই কথাগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই কথাগুলো গুরুত্বপূর্ণ। দেখাইছো? রুই মাছের পরিস্ফুরণ এগুলা কিচ্ছু লাগবে না, ক্লিভেজ ক্লিভেজ এগুলো কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি। এই দেখো কি হইল, শুক্রাশয় থেকে শুক্রাণু, ডিম্বাশয় থেকে ডিম্বাণু মিলিত হইল, জাইগোট, রেণুপোনা, ধানীপোনা, আঙুলিপোনা। এই সিরিয়ালটা লাগবে। আর এই যে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, তোমাদের কি মনে হয় এগুলো এখন আর পড়ানোর দরকার আছে? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা এগুলো দরকার আছে? বদ্ধ জলাশয়কে ডিম ছাড়ে রে ভাই, চাষ করতেছে না? চাষ করতেছে তো। এই দেখো, এই প্রথমে জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, ভ্রূণ, এগুলো কি দরকার আছে? সেই পানি বিমত শ্রেণীবিন্যাস আপনার থেকে পড়ে আসতেছি, দরকার নেই এগুলো, এগুলো সব বাদ। দেখছো রুই মাছের মজা কি? এখন গেলে সব বাদ, খালি বাদ, শেষ। এই দেখো, এখানে একটা কথা আছে, 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমের ভিতর থেকে লার্ভা বেরিয়ে আসে। এই লার্ভাকেই রেণুপোনা বলে। তো রুই মাছের লার্ভাকে কি বলে? রুই মাছের লার্ভাকে কি বলে? রুই মাছের লার্ভাকে ডিমপোনা বলে, রেণুপোনা বা ডিমপোনা বলে, শেষ। এইখান থেকে আলোচনা শুরু। রেণুপোনা, সদ্য নির্গত লার্ভা থেকে 72 ঘন্টা হচ্ছে রেণুপোনা, ঠিক আছে? 7 মিলিমিটার হয়, কুসুমথলি থাকে, এইটুকু, আর কিছু লাগবে না। এই যে দেখো, মরুলা, ব্লাস্টুলা, অর্গানোজেনেসিস মানে অর্গান তৈরি, নিষেকের কতটুকু কতটুকু কি কি হয়েছে এগুলো চিত্র দিয়ে দেখাচ্ছে, লাগবে না। তারপর দেখো 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত ধানীপোনা। ধানীপোনা এই সময় কানকুয়া রেখা দেখা যায় এবং 12 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। তারপরে
অঙ্গুলিপোনা। 9 দিন থেকে 30 দিন পর্যন্ত আঙ্গুলিপোনা। এই সময় বারবেল দেখা যায়, 20 দিন পর সোনালী বর্ণ হয়, পরিণত মাছের চেহারা ফুটে উঠে, 30 মিনিট লম্বা হয়। 30 দিন পরের মাছকে বলা হয় ব্রুড মাছ বা পরিপক্ক মাছ, এবং তার যৌন পরিপক্কতা আস্তে আস্তে শুরু হয়। তাহলে এই ধাপগুলো লাগবে, ঠিক আছে, এই ধাপগুলো লাগবে। তাহলে দেখো চিত্র থেকে দেখো, পুরুষ আর স্ত্রী রুই মাছ প্রজননের ফলে নিষিক্ত ডিম্বাণু তৈরি করলো, ক্লিভেজ ক্লিভেজ ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা, তারপরে অর্গানোজেনেসিস, মাঝখানে গ্যাস্টুলা হয়েছে, অর্গানোজেনেসিস অঙ্গ। তারপরে প্রথমে আসলো রেণুপোনা। রেণুপোনা হচ্ছে যেটাকে আমরা কি বলতেছি, ভ্রূণ থেকে যেটা বলতেছি, কত ঘন্টা পর্যন্ত, 72 ঘন্টা পর্যন্ত। 72 ঘন্টা পরে সে হয়ে গেছে কি ধানীপোনা, 8 দিন পর্যন্ত, 8 দিন পর্যন্ত। 8 দিনের পরে 9 থেকে 30 দিন পর্যন্ত হচ্ছে আঙুলিপোনা, 30 দিন প্লাস পূর্ণাঙ্গ মাস, 30 দিন প্লাস পূর্ণাঙ্গ মাস, শেষ। তাহলে প্রথমে ডিমপোনা বা রেণুপোনা, যেটাকে আমরা লার্ভা বলতেছি, তারপরে কি ধানীপোনা, ধানীপোনার পর আঙুলিপোনা, ব্রুড মাছ। টাইমিং কত, ডিমপোনা বা রেণুপোনা হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত, মানে 3 দিন। 3 থেকে 8 দিন আঙুলিপোনা, 8 থেকে 30 দিন, 3 থেকে 8 দিন ধানীপোনা, 8 থেকে 30 দিন আঙুলিপোনা, 30 দিন প্লাস হচ্ছে শেষ। ওকে, তারপরে বলছে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। ভাই এই যে হালদা নদীর গপ্প, এই যে এই সব জিনিস, ভাই এগুলোকে আমার পড়ায় দেওয়ার দরকার আছে বলো তো? হালদা নদীর গপ্প, হালদা নদীতে রুই মাছ থাকে, রুই মাছকে এমনি পার করতে হয়, রুই মাছকে এমনি সংরক্ষণ করতে, এগুলোকে আমার দরকার আছে পড়ানো? আসে কিন্তু পরীক্ষায়। ওকে, আচ্ছা আছে, বাকি আছে, আরেকটা ক্লাস তো লাগবে। আসো এবার দেখি। দেখো ভাইয়া, তোমাদের জ্ঞানমূলকের জন্য জানা দরকার সব আছে। মেজর কার্প কি? রুই মাছ একটা কার্প জাতীয় মাছ এবং বড় কার্প মাছ। কার্প জাতীয় মাছ দুই রকমের, মেজর কার্প আর মাইনর কার্প, ঠিক আছে? রুই মাছ হচ্ছে মেজর কার্প জাতীয় মাছ, বড় আকৃতির মাছ যেগুলো, ঠিক আছে? মাইনর কার্প কি? ছোট আকৃতির মাছগুলোকে মাইনর কার্প বলে, ধনিয়া মাছ, বাটা মাছ। মেজর কার্পের মধ্যে উদাহরণ মনে রাখবা রুই, কাতল এবং মৃগেল, বোয়াল, এগুলো হচ্ছে মেজর কাপ। ব্রাঙ্কোস্টেকাল পর্দা কি? কানকর নিচের যে পর্দা, এরা দ্বারা সে ফুলকাকে ঢেকে রাখে। পার্শ্বরেখা কি? এটা আমরা দেখছি। সাইক্লোয়েড আইস কি? এটা আমরা দেখছি। একচক্রী সংবহন কি? এটা আমরা দেখছি। সার্কুলোসেফালিকাস এখন যাই নাই, টিনিডিয়াতে যাই নাই। ভেনাসাট কি? এটা দেখছি আমরা। টিনিডিয়াতে আসলে এখানের অংশ না। ভেনাসাটকে দেখছি। বায়োথুলে আমরা দেখিনি। ডাক্টাস কুভিয়ারে দেখছি যে রুই মাছের শিরাতন্ত্রের যে অংশ অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা, ইনফিরিয়র জুগুলার শিরা উন্মুক্ত হয়, তাকে ডাক্টাস কুভিয়ারি বলা হয়। এটা আমরা শিরাতন্ত্রের সময় আমরা পড়বো, সমস্যা নেই। কার্প জাতীয় মাছ কি? যে সিপ্রিনিফর্মিস গর্গ অন্তর্ভুক্ত মাছগুলোকে কার্প জাতীয় মাছ বলে, ঠিক আছে? এটা মিরিবিলি এখনো পড়ি নাই। স্ট্রিমলাইন কি? এই যে চলনের সময় পানির ভিতরে গতি বাধাপ্রাপ্ত না হয় এই ধরনের আকৃতিকে স্ট্রিমলাইন বলে। সাইনাস ভেনোসাসকে রুই মাছের একটা উপপ্রকোষ্ঠকে সাইনাস ভেনোসাস বলে। শিরাতন্ত্র আমরা পড়বো। ডাক্টাস নিউমেটিকাস এটা আমরা নেক্সট দিন পড়বো। মেজোরকিয়াম কি? যে মেজোরকিয়াম কি? পুরুষ মাছ একজোড়া লম্বা শুক্রাশয় দেহপ্রাচীরের সঙ্গে যে অংশটা জমা থাকে তাকে মেজোরকিয়াম পর্দা বলে, পেরিটোনের সাথে। স্পনিং কি? ডিম ছাড়া শুক্রাণু ধরনের প্রক্রিয়াকে স্পনিং বলে। ডিমার্সাল ডিম কি? যেটা পানির নিচে চলে যে ডিম, ডিমার্সাল ডিম। রেণুপোনা কি? এই যে 72 ঘন্টা বয়স পর্যন্ত রেণুপোনা। ধানীপোনা কি? 72 থেকে 8, 72 ঘন্টা থেকে 4 দিন, 3 দিন, 3 থেকে 4 দিন। মনে রাখবা 3 থেকে 4 দিন। আপডেট বইয়ের মধ্যে আবার 4 কথাটা লেখা আছে। আপডেট যে বই এখানে আবার 4 কথাটা লেখা আছে, 3 থেকে 4 দিন, ঠিক আছে? আঙুলিপোনা কি? 9 থেকে 30 দিন, 3 থেকে 8 দিন না, 3 থেকে 8 দিন। তো কি বলতেছি উল্টা পাল্টা। হোলোব্রাঙ্ক, হেমিব্রাঙ্ক এগুলো এখনো পড়াই নেই। অনুধাবনমূলক প্রশ্ন, এটা আমরা এখনো পড়ি নেই। রুই মাছের বায়োথুলি পটকার এগুলো পড়বো। একচক্রী প্রবাহ বলতে কি বুঝো? এই যে কেউ যদি জানতে চাও, এই যে এখানে সুন্দর করে প্র্যাকটিস শিটে দেওয়া আছে। একচক্রী সম্বহন বলতে কি বুঝো? সৃজনশীলে 2 নাম্বার জন্য। ডিমার্সাল ডিমকে প্যালাজিক ডিম কি? সৃজনশীলে 2 নাম্বার জন্য। রুই মাছের আইসের কাজ, এটা দেখো দেওয়া আছে। তারপরে রুই মাছ স্থির পানিতে ডিম পায় না কেন? এই যে দেওয়া আছে। কার্প জাতীয় মাছ বলতে কি বুঝো? দেওয়া আছে।
ঠিক আছে? হালদা নদী কার্যত মাছের জন্য গুরুত্বপূর্ণ কেন? বায়ুথলি ফুসফুসের পার্থক্যটা আমরা নেক্সট দিন পড়বো। ভেনাস হার্ট কি, যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভেনাস হার্ট কি, শিরা হৃৎপিণ্ড কি? ব্রাঙ্কিওস্টিকল পর্দার কাজ লেখো, এটাও আমরা পড়বো নেক্সট দিন। এই তো কতগুলা সৃজনশীল প্রশ্ন আমরা পারবো আজকে। দেখো, রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, যাকে ভেনাস হার্ট বলে, কিন্তু আমাদের হৃৎপিণ্ড উন্নত 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। পুচ্ছ পাখনা কি পারবো, ভেনাস হার্ট কি পারবো। প্রথম পানিটির উল্লিখিত অঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যে হৃৎপিণ্ডের চিত্র, রুই মাছের হৃৎপিণ্ডের চিত্র। উদ্দীপকে উল্লিখিত পানি দুইয়ের হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা। রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে তুলনামূলক আলোচনা। যারা কিছুই পড়েনি তারা কি এই কোর্সের সব ফলো করলে এ প্লাস পাবে? ইনশাল্লাহ অবশ্যই পাবে। রক্ত হৃৎপিণ্ড ভেন্ট্রাল অ্যাওর্টা ফুলকা, রক্ত হৃৎপিণ্ড ভেন্ট্রাল অ্যাওর্টা ফুলকা। আচ্ছা, তোমরা রুই মাছের কথা বলছে। হোমোসার্কাল লেস কি, ফুলকা রেকার বলতে কি বোঝো? ফুলকা রেকার এখনো পড়ি নেই। উদ্বেগে পানিটা হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো, তো বুঝতেই পারতেছো কোনটা হবে। উদ্বেগ পানির হৃৎপিণ্ডে কোনাস আর্টেরিওসিস নেই, কিন্তু বালবাস আর্টেরিওসিস আছে, মানে মানুষের হৃৎপিণ্ডরা রুই মাছের হৃৎপিণ্ড। এটাও পারবো আমরা। রুই মাছের হৃৎপিণ্ডে কপাটিকা বিদ্যমান, যা রক্ত প্রবাহকে একমুখী করে। পটকা কি, পটকা মাছের গুরুত্বপূর্ণ, আমরা এখনো পড়ি নেই। উদ্দীপকে উল্লিখিত কোন প্রাণীটির হৃৎকপাটিকার গঠন বর্ণনা করো। ওই 3টা কপাটিকা চিত্র সহ বর্ণনা করে দিবা। শেষোক্ত উত্তরটি বিশ্লেষণ করো। রক্ত প্রবাহকে একমুখী করে, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল সার্কিট সার্কুলেশন বা একচক্রী সংবহন। রুই মাছের রক্ত সংবহন, রুই মাছ সম্পর্কে পাঠদানকালে বললেন রুই মাছের রক্ত সংবহন পদ্ধতি তোমাদের রক্ত সংবহন পদ্ধতি হবে ভিন্নতর। সাইক্লোয়েড আইস দ্বারা কিভাবে বয়স নির্ণয় করা যায়? ওই যে অ্যানুলাস দেখা। উদ্দীপক উল্লিখিত প্রাণীদের কোন ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখা যায়? একচক্রী সংবহন। শিক্ষকের শেষ উক্তি বিশ্লেষণ করো। মানুষের থেকে আলাদা, অর্থাৎ মানুষের রুই মাছের হৃৎপিণ্ডের এবং রক্ত সংবহন তন্ত্রের পার্থক্য। ধমনীতন্ত্র শিরাতন্ত্র পড়ায়নি, ওটা পরে, ওটা এখনো পড়াই নেই। ধমনীতন্ত্র শিরাতন্ত্র মোটামুটি সবই তো পারতেছি। বায়ুথলি পটকা পরে পড়বো। আইসা সংরক্ষণ, এই যে স্বাদু পানির একটি পানির দেহে রূপালী সাইক্লোয়েড আইস আবৃত। বিভিন্ন কারণে রূপালী সম্পদ আজ হুমকির সম্মুখীন। এই সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। পাখনা কি পারবো। হালদা নদী কার্যত মাছের জন্য গুরুত্বপূর্ণ কোনো উত্তর দেওয়া আসবে একটি শিটে। উদ্দীপক উল্লিখিত রূপালী উপাদানের সচিত্র বর্ণনা, অর্থাৎ রূপালী উপাদান অর্থাৎ আইসের বর্ণনা চাইছে চিত্রসহ। উদ্দীপক উল্লিখিত পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত দাও, অর্থাৎ যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো যৌক্তিক কিনা, যথেষ্ট কিনা রুই মাছ সংরক্ষণের জন্য। আইসের চিত্র লাগবে জি, এই জন্য আমি আঁকাইছি। হ্যাঁ, প্র্যাকটিস সেটা এখনই দিয়ে দিচ্ছি, এখনই। আগের দিন একটা মনে হয় দেওয়া হয় নাই, তাই না? সরি, বাট দিয়ে দিব। আর আনসার অনেকে জিজ্ঞেস করছে আনসার কোথায়, যে আনসারের হিন্ট পরে দেওয়া আছে, আনসারের হিন্ট দেওয়া আছে। কারণ এইগুলোর আনসার লিখতে যে অনেক বড় হয়ে যাবে, জন্য আমরা আনসার দিই নেই, এই যে আনসারের হিন্ট দিয়ে দিছি আমরা। শেষ। আমাদের আরেকটা ক্লাস লাগবে শিরাতন্ত্র, ধমনীতন্ত্র, পটকা, ফুলকা পড়ার জন্য, তাহলেই শেষ। ঠিক আছে? ক্লাস ছোট হয়েছে, খুশি? তোমরা তো ছোট ক্লাস পেলে খুশি হয়ে যাও, তাই না? এই জন্য ছোট রাখলাম ক্লাসটা, বেশি বড় করলাম না। জি ভাইয়া, হিন্ট দিলে না, বাকিটা করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তো তোমাদের উত্তর বলেই দিছি, আর হিন্ট দিলেই ভালো, কারণ এই পুরো আনসার দিতে যায় পুরো ঢালাও একটা বই হয়ে যাবে, গাইড হয়ে যাবে, এই জন্য দিই নেই আর কি। ঠিক আছে, তাহলে এটার বইটা আমরা ঠিক আছে। আজকের মতো আল্লাহ হাফেজ, শেষ।